মাগরিবের আজান এখনই পড়বে। দ্রুত পা চালাচ্ছে তিতির। পশ্চিম কোণে গোধূলি রঙে রক্তিম আভায় পরিপূর্ণ ভাড়া বাসাটায় নিজের সাথে থাকা কিছু কাচের জিনিসপত্র রাখতে গিয়েছিল, যাতে কাল হুড়াহুড়ি না লাগে। হুড়োহুড়িতে ভেঙে গেলে ঝামেলা। মেডিকেল কলেজ থেকে বাসাটা বেশি দূরে না, যাওয়ার পথে রিক্সাতে গেলেও আসার পথে হেঁটে ফিরছে। সন্ধ্যা হয়ে এসেছে বলে রিক্সার দাম চওড়া। এই সময়টা যেন রিক্সাওয়ালাদের নিজস্ব সময়। মেডিকেলের গেটে ঢুকবে তখনই একটা বাচ্চা ছেলে ছুটে এসে তিতিরের পথ আগলে দাঁড়ায়। তিতির ভ্রু কুঞ্চন করে তাকিয়ে বাচ্চা ছেলেটিকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, কিছু বলবে? ছেলেটি তার ফোকলা দাঁতে হাসি দিয়ে বলল, আপা, আপনি খুব সুন্দর, একদম পরীর লাহান। বাচ্চা ছেলেটির কথায় ঠোঁট এলিয়ে হাসলো তিতির। অতঃপর জিজ্ঞাসা করলো, ও মা, তাই নাকি? তুমি এই কারণে আমার পথ আগলিয়ে দাঁড়িয়েছো? না আপা। প্রশ্নাত্মক দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে বলল। তাহলে কেন? ছেলেটি এবার তার পেছনে লুকানো হাতের দিকে তাকালো। তিতিরও দেখতে চাইলো ছেলেটার হাতে কি। ছেলেটা একটু সরে গিয়ে বলল, আপনার কিছু দিতে আইছি। কি দিবে? এবার ছেলেটি তার হাত সামনে আনে, হাতে একটা র্যাপিং করা বক্স। বক্সটা তিতিরের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই বক্সটা রাখেন আপা। তিতির সন্দিগ্ধ দৃষ্টিতে ভ্রু কুচকে চেয়ে বলল, কি আছে এতে? আপনিই দেখালন। এই বলে ছেলেটি তিতিরের হাতে জোর করে বক্সটা ধরিয়ে দিয়ে দৌড়ে চলে যায়। তিতির বোকার মতো কিছু সময় চেয়ে থাকে। যখনই মাগরিবের আজানের ধ্বনি মসজিদ থেকে ভেসে আসে তখনই হুঁশে ফিরলে বক্সটাতে কি আছে না ভেবে বক্সটা নিয়ে দ্রুত হোস্টেলের পথ ধরে। হোস্টেলে ফিরে তিতির আগে নামাজটা পড়ে বক্সটা নিয়ে বসে। সুন্দর সাদা র্যাপিং পেপারে মোড়ানো। ছোট থেকে তার র্যাপিং পেপার খুব পছন্দের, তাই সাবধানে র্যাপিং পেপারটা খুললো। তারপর বক্সটা খুলে দেখলো তাতে একটা সুন্দর হালকা লেমন কফি কালারের হিজাব এবং 2 জোড়া ডিজাইনার চুড়ি রাখা, সাথে একটা কাগজও আছে। তিতি আগে কাগজটাই হাতে নিল, খুলে দেখলো তাতে লেখা, এই তিতির পাখি, কেমন আছো? উপহার সামগ্রী পছন্দ হয়েছে? উপহার আমার পাওয়ার কথা থাকলেও পাচ্ছ তুমি। কি সৌভাগ্য বলো। তবে আমি আমার উপহার বুঝে নেব। চিরকুটে তুমি যখন পাবে ততক্ষণে আমার উপর বুঝে নেওয়া শেষ। তোমার ঠোঁটের মিষ্টি হাসিয়েছে আমার উপর। তিতির চিরকুটটা ভাঁজ করে রাখলো। তার সন্দেহের তীর লক্ষ্যে পৌঁছাচ্ছে বলেই তার মনে হচ্ছে। কতটা মিল! তিতির মনে মনে সমীকরণ মিলাতে থাকে। তিতির পাখি সম্বোধন, পত্রদাতা মেজর এমআই। সেদিন বৃষ্টির সন্ধ্যায় আগন্তুকের নাম মাশরিফ, সিনিয়র ভাইদের বন্ধুর নাম মাশরিফ ইকবাল, আবার সে মেজরও। উপহার পত্রদাতার পাওয়ার কথা, তার মানে কোনো বিশেষ দিন। আবার উপহার পৌঁছানোর আগেই পত্রদাতা তার উপহার বুঝে নিয়েছে। আজ আবার মাশরিফের জন্মদিন। এত এত ক্লু যে কি নির্দেশ করে তা ভেবেই তিতির দীর্ঘশ্বাস ফেলে। বক্সটা টেবিলের উপর রেখে দেয়। লীরা ও জুলিয়া তিতিরকে এতক্ষণ দেখছিল। এবার জুলিয়া জিজ্ঞাসা করে, এসব কি টিটি? তিতির চোখ বন্ধ করে ঘন নিঃশ্বাস ফেলে বলে, কারো অযাচিত উপহার। লীরা তিতিরকে বলা অযাচিত শব্দটা বুঝতে না পেরে বলে, অজিজিট মানে? লীরার উচ্চারণ শুনে তিতির অজান্তেই হেসে ফেলে। বলল, অযাচিত মানে আনওয়ান্টেড গিফট। ওহো, গিফট তো আনওয়ান্টেডই হয়। তবে সে এটার অধিকার একেবারেই রাখে না। পরবর্তীতে আমি তাকে নিজে বুঝিয়ে দেব। লীরা ও জুলিয়া একে অপরের মুখ চাওয়াচাই করে। তারপর কি বলবে আর কথা খুঁজে পেল না। হোস্টেলে নিজের বেডে বসে আরভি থেমে থেমে কাঁদছে আর টিস্যু দিয়ে রুমটাকে ভরিয়ে ফেলছে। ইনায়া বিরক্ত হয়ে আরেক রুমমেটের দিকে তাকায়। সেই রুমমেটও মাথায় হাত দিয়ে বসে আছে। ইনায়া এবার উঠে গিয়ে আরভির হাত থেকে টিস্যুর বক্সটা ছিনিয়ে নিয়ে বলল, কি সমস্যা তোর? রাফিও তো আমাকে কত কিছু বলে, আমি কি তোর মতো ফ্যাচ ফ্যাচ করে কাঁদি? তুই বুঝবি না রে, রাফি ভাই ও অর্ক ভাই এক না, তাদের স্বভাব ভিন্ন। রাফি ভাই কি বলছে? সে ডাক্তার মেয়ে বিয়ে করবে না, বলে নাই তো। কিন্তু অর্ক ভাই বলছে সে আমাকে আপুও ডাকছে। আচ্ছা থাম না। না, আমি থামবো না। আরভি আরো কাঁদতে লাগলো। লাগাতার 1 ঘন্টা যাবৎ থেমে থেমে কাঁদছে। এর জন্য ইনায়াকে ডিউটি ছেড়ে আসতে হয়েছে। ইনায়া এবার অর্কর নাম্বারে কল করলো। 2 বার রিং হওয়ার পর ফোন রিসিভ হলে কোনো হাই হ্যালো না করে সরাসরি বলে, এ অর্ক ভাই, যা বলা সরাসরি বলবেন। কথা একদিন একটু আর একদিন একটু এভাবে বলবেন না। আর আপনার রক্তটা বন্ধুর মতো তো পেঁচানো কথা বলবেনই না। ফোনের অপর পাশে ব্যক্তির কপাল কুঁচকে যায়। আখি জোড়া সংকুচিত করে সে শুধায়, আচ্ছা, অর্কের কোন বন্ধুকে বলতে হবে তা যদি বলতেন খুব উপকার হতো। আচমকা রাফির কণ্ঠস্বরে হতবাক হয়ে যায় ইনায়া। ফোনটা কান থেকে সরিয়ে চোখের সামনে এনে স্ক্রিনে দেখে নিল। না, সে তো অর্কর নাম্বারেই ফোন করেছে। ইনায়া ফোনটাকে আবারও কানের কাছে নিয়ে বলল, যে ফোন ধরেছে তাকেই।
এবার অর্ক ভাইকে দেন, আপনার সাথে কথা বলার সময় নাই। রাফি অবাক হয়ে যায়। তখন অর্ক এসে জিজ্ঞাসা করে। কিরে, কার সাথে কথা বলছিস? রাফি আর কোনো বাক্য ব্যয় না করে অর্কর হাতে ফোনটা দিয়ে নিজের জায়গায় চলে যায়। অর্ক বিষয়টা বুঝতে পারল না। তারপর ফোনটা কানে নিয়ে হ্যালো বলা মাত্রই ইনায়া গর্জে উঠল। আপনার ফোন আপনার বন্ধু ধরেছে কেন? অর্ক খানিক থতমত খেয়ে যায়। সে জবাব দেয়, আমি বাথরুমে ছিলাম তো। ও, এখন কোন রকম ভনিতা ছাড়াই জবাব দেন যে আপনি কি আমার ফ্রেন্ডকে পছন্দ করেন। অর্ক কিছু বুঝতে না পেরে এবার ফোনের স্ক্রিনে নামটা দেখল। তারপর আবারও ফোন কানে নিয়ে বলল, ও ইহানা তুমি? হ্যাঁ আমি। এবার জবাব দেন। দেখো, সত্যি বলতে আরবির প্রতি আমার কোনো স্পেশাল ফিলিংস আসে না। কারণ আমি মেডিকেল প্রিপারেশনের সময় বুঝেছিলাম যে আমি নিজের ডাক্তার হলে পার্টনার তো ডাক্তার চাইবো না। আমার সাধারণ চিন্তা ভাবনার সাথে কারো কোনো সম্পৃক্ততা নেই। সবাইরই একটা নিজস্ব চিন্তা থাকে। আমার নিজেরও তো সময় থাকবে না, যা একটু ফ্রি টাইম থাকবে। তখন যদি পার্টনারের ফ্রি টাইম না থাকে তখন এটা সম্পূর্ণ আমার একান্ত ভাবনা। আমাদের দেশে কিন্তু ডাক্তারই বেশি বিয়ে হয়। আর আমি চাই না আমার ওয়াইফ ডাক্তার হোক, সে জব করুক, নো প্রবলেম, কিন্তু ডাক্তার না। ইনায়া আরভির দিকে তাকালো। আরভি কান্না থামিয়ে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইনায়া হতাশ নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আমি আরভিকে বোঝাবো। ধন্যবাদ ইনু। অর্ক কল কেটে নিজের বিছানায় মাথা নিচু করে বসলো। শুভ ও রাফি এসে ওর পাশে এসে বসলো। শুভ বলল, তোর মনে কি সত্যি আরফির জন্য কিছু নেই? না, আমি কখনোই সেটা জানতে চাইনি। কারণ আমি জানতাম আমার কার সাথে বিয়ে ঠিক। তাই কাউকে নিজের জীবনে এনে মিথ্যা স্বপ্ন দেখানো মানেই হয় না। রাফি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, মানে? আমার মামাতো বোন প্রীতিশা, নানুমণি মারা গেছে 10 বছর হলো। যখন আমরা খুব ছোট, মানে স্কুলে ভর্তি হয়নি, তখনকার একটা ঘটনা আমার মনে আছে। প্রীতিশা লাল শাড়ি পরে ছোট ছোট হাতে শাড়ির আঁচল ও কুচি ধরে আমার কাছে এসে হাঁটছিল। মুখে তার প্রাণ খোলা হাসি। তখন বাড়ির সবাই ছিল, এক হুজুরও ছিল। আমি তখন বুঝিনি। আমাকে আবার পাঞ্জাবিও পরানো হয়েছিল। তখন আমার বয়স 6 বছর আর প্রীতিশার 2.5 বছর। গ্রামে ডিসেম্বরের শীতের সময় গিয়েছিলাম। আমার মা আমাকে এখনো নিজ থেকে সেই ঘটনার ব্যাপারে কিছু বলেনি। কিন্তু কলেজে ওঠার পর যখন ছুটিতে বাড়ি গিয়েছিলাম, তখন প্রীতিশাকে আবারও লাল শাড়ি পরে ছাদে আমার বোনের সাথে ছবি তুলতে দেখে ঘটনাটা আবছা মনে পড়েছে। আমি শুরু না বলে কারোর সাথে শেয়ার করিনি, কিন্তু আমার মন বলছে বিয়েও পড়ানো হয়েছিল। যদিও তখন আমরা দুজনই নাবালক ছিলাম। এরকম অনেক সময় পরিবার করে রাখে, তাই ইচ্ছাকৃত আমি কারোর প্রতি ফিলিংস আনিনি। আমার মন বলছে মা যে পাত্রী ঠিক করে রেখেছে আর আমাকে বলেছে সারপ্রাইজ, সেই পাত্রীটা প্রীতিশা। শুভ ও রাফি তন্ময় হয়ে সবটা শুনে শুভ একটু হাসার চেষ্টা করে বলে, আমারও এখন ভয় হচ্ছে। ছোটবেলাতে আবার কারো সাথে বিয়ে টিয়ে দিয়ে রাখেনি তো? আমার রিনির কি হবে? শুভর কথায় রাফি কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে বলে, এই জন্যই বলি, প্রেম টেম করে কি লাভ যদি সে জীবন সঙ্গিনী না হয়। শুভ এবার রম্যস্বরে বলল, যাই, অর্কের বিয়ের খবরটা মাস্টিফ, রাতুল, রনিতকে দিয়ে দেই। ওরা এতক্ষণে মির্জাপুর পৌঁছে গেছে মনে হয়। পরের দিন সকালে ক্লাস শেষে তিতির যখন একা করিডোরে হাঁটছিল তখন শুভর সাথে দেখা হয়। হাঁটছিল বললে ভুল হবে, সে রাফি শুভদেরকে খুঁজছিল। তিতির শুভকে ডাক দেয়। ভাইয়া একটু শুনবেন? শুভ এসেছিল এক স্যারের সাথে কথা বলতে। তিতিরের ডাকে দাঁড়ায়, এগিয়ে এসে বলে, আরে তিতির, কি অবস্থা? জি ভাইয়া ভালো। আপনাকে কিছু দেওয়ার আছে। শুভ অবাক হয়ে শুধায়, আমাকে কি? তিতির এবার ব্যাগ থেকে হিজাব ও চুরির বক্সটা বের করে শুভর হাতে দিয়ে বলে, এসব দয়া করে আপনার বন্ধুকে দিয়ে দিবেন আর তাকে বলে দিবেন পরে স্ত্রীকে নিয়ে অনধিকার চর্চা না করতে। শুভর কাছে কথাটা রুড়ো শোনালো। সে কিয়ত মৈন রইল। তারপর বলে, তুমি সময় নাও, ভাবো। তারা কিসের? ভাবাভাবি শেষ। আমি শান্তি চাই প্লিজ। আপনার বন্ধু নিজের যেমন অশান্তি বাড়াচ্ছে তেমনি আমারও। শুভ দীর্ঘশ্বাস ফেলে বলল, এগুলো আমি নিতে পারলাম না, দুঃখিত। তবে যার উপহার তাকেই ফিরিয়ে দিও।
যদিও সে আজ আসতো না, তবুও তাকে আসতে বলেছি। এই বলে শুভ চলে গেল। শুভর খারাপ লাগছে তার বন্ধুর জন্য, কিন্তু এখানে তার তো কিছু করার নেই। যা বোঝার ও বলার তার বন্ধু নিজেই না হয় বলুক। চলতে চলতে শুভ ব্যাপারটা মাশরিফকে মেসেজে বলে দিল। মেসেজটা পাওয়া মাত্রই মাশরিফ বাড়ি থেকে রওনা দিয়েছে। দুপুর 12টা নাগাদ এসে ক্যাম্পাসে পৌঁছালো। ময়মনসিংহ মেডিকেল কলেজের লেকপারে অপেক্ষা করছে মাশরিফ। তিতিরকে ইতিমধ্যে খবর পাঠানো হয়েছে। তিতির এই এলো বলে। মধ্যাহ্নের তপ্ত রোদে ঘেমে একাকার অবস্থা হলেও মৃদু শুনিলে শরীরে শিথিলতা আসছে, কিন্তু মন সে তো বড্ড বিষণ্ণতায় কাতর। জলজলে সূর্য রশ্মির দিকে গুটি কয়েক মিনিট তাকিয়ে থেকে কারো ডাকে দৃষ্টি হটালো। চোখে হাসলো মাশরিফ। সেই হাসির খবর বিপরীত ব্যক্তি পর্যন্ত পৌঁছালো না। তিতির এসে মাশরিফের পাশে ওর দিকে ঘুরে দাঁড়ালো, অতঃপর ভনিতা ছাড়াই বলল, আপনার উপহার সামগ্রী আপনি নিজের কাছেই রাখুন, কারো অনুমতি ব্যতীত তাকে দেওয়ার চেষ্টা করবেন না। তিতির দিকে বক্সখানা মাশরিফের দিকে এগিয়ে দিল। সেটা দেখে মাশরিফ মুচকি হাসলো, তারপর চোখ নামিয়ে বলল, উপহার বুঝি অনুমতি নিয়ে দিতে হয়? জানা ছিল না। হ্যাঁ, অনুমতি নিয়ে দিতে হয়। অনুমতি ছাড়া উপহার শুধু পরিচিত আর প্রিয়জনদের থেকে গ্রাহ্য করা হয়। আপনার জ্ঞাতার্থে বলি, আপনি আমার প্রিয়জন বা প্রয়োজন কোনোটাই না, সম্পূর্ণ অপরিচিত একজন। মাশরিফ এবার চোখে হেসে তিতিরের নয়নজোড়ায় দৃষ্টিপাত করলো, অতঃপর বলল, যদি বলি আপনি ভুল? তিতিরের ভ্রু প্রশ্নাত্মক সংকুচিত হলো। সে শুধালো, তাই কি করে? আপনার জানার বাইরে এমন কিছু আছে যা আপনি আজ জানবেন। তবে আমার ইচ্ছেও ছিল না আজ জানানোর, কিন্তু আপনি যদি আমার ব্যাপারে জেনে গেলেন তাহলে এইটুকুও জেনে রাখুন। এই বলে মাশরিফ তার পকেট থেকে একটা খাম বের করলো। সেটা তিতিরের দিকে এগিয়ে দিয়ে বলল, নিন, এটা পড়ুন। তিতির এক পলক মাশরিফের দিকে ভ্রু কুঞ্চন করে তাকিয়ে খামটা হাতে নিল। খামটার দিকে তাকিয়ে দেখলো তাতে ঢাকা সিএমএইচ এর নাম লেখা আছে। কিছুটা সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করে খামটির দিকে তিতিরকে এভাবে দেখতে দেখে মাশরিফ বলল, এটা আপনার শ্রদ্ধেয় পরলোকগত শ্বশুর বাবা মোহাম্মদ ওসমান আলী এক নার্স বা ওয়ার্ড বয়ের হাতে লিখে পাঠিয়েছিলেন। তার মৃত্যুর 2-3 দিন আগে আমি এটা পেয়েছিলাম। সম্ভবত তখন তিনি প্রায় সুস্থ ছিলেন। তিতির অবাক হয়ে বলল, হ্যাঁ, বাবা প্রায় অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলেন, শুধু এক পাশ প্যারালাইজ ছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়াতে তিনি বাসায় আসার জেদ করলে আমার দেবর তাকে নিয়ে এসেছিলেন। বাসায় আসার 2 দিনের দিন হুট করে আরও অসুস্থ হয়ে যায়। এরপর ফরিদপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাই হবে হয়তো। উনি আমাকে চিঠিটা পাঠিয়েছিলেন, আর উনি যখন অসুস্থ হয়েছিলেন, মানে তার মৃত্যুর প্রায় 6 মাস আগে ওনাকে আমি বাড়িতে দেখতে গিয়েছিলাম। তখনই আপনাকে। মাশরিফ হঠাৎ থেমে যাওয়াতে তিতির বলল, কি, আমাকে প্রথম দেখেছিলেন? হ্যাঁ। তবে সেটা আপনিই ছিলেন। আমি সহসা কারোর সামনে যাই না। মেডিকেলে ছাড়া বাড়িতে পুরুষ কেউ আসলে দরকার ছাড়া আমি সামনে যাই না। তিতিরের প্রত্যুত্তরে মাশরিফ হালকা হেসে বলে, চিঠিটা পড়ুন। তিতির এবার চিঠিটা খুলে পড়া ধরল। মেজর মাশরিফ ইকবাল, চিঠিটা আমি কাউকে দিয়ে লিখাচ্ছি। তুমি আমার ছেলের মতোই। আমার মন বারবার বলছে আমার ছেলে, আমার রাহান আর জীবিত নেই। যেদিন থেকে এটা মনে হচ্ছে সেদিন থেকে আমার বাচ্চার প্রতি অনীহা তৈরি হয়েছে। আমার স্ত্রী, ছোট ছেলে ও মেয়ের জন্য কোনো চিন্তা নেই, কারণ আমার ছোট ছেলে তার মাকে ফেলবে না, আর মেয়ে তো বিয়ে দিয়েই দিয়েছে। চিন্তা কেবল তিতিরের জন্যে। মেয়েটা আমার পুত্রবধূ হলেও তাকে আমি মেয়ের নজরেই দেখি। ওর বাবা ভাইও জীবিত নাই। আমার মৃত্যুর পর যে ও আমাদের বাসায় থাকবে না তাও বুঝি। ওর জন্য চিন্তায় আমার মাঝে মধ্যে নিজের উপরই রাগ হয়। বিয়েটা যদি আর কিছুদিন পর হতো তবে হয়তো মেয়েটার ভাগ্যে অন্য কিছু থাকতো। সেদিন তোমার দৃষ্টিতে আমি ওর প্রতি মুগ্ধতা দেখেছি, লালসা দেখিনি। বাবার চোখ কিছুটা তো আন্দাজ হয়। তুমি ওকে দেখার পরপরই যখন জানতে পারলে ও রাহানের স্ত্রী, তখন সাথে সাথেই দৃষ্টি সংযত করে নিয়েছিলে। তোমাকে আমি চিনি। রাহানের সুবাদে 2-3 বার সেনানিবাসেও গিয়েছিলাম। তুমি একজন ভালো ছেলে। আমার মেয়েটা খুব চাপা স্বভাবের। যদি আমার এই মেয়েটা বিধবা হয়ে থাকে, তাহলে তুমি যদি মেয়েটাকে আপন করতে পারো, তবে এই বাবা তোমার উপর ঋণী হয়ে থাকবে। ইতি এক সন্তানহারা বাবা। লেখাটা পড়তে পড়তে তিতিরের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। জলের ধারা গড়িয়ে পড়ল। চিঠিটার উপরেও 2-1 ফোঁটা অশ্রুবিন্দু নিজেদের স্থান দখল করে নিয়েছে। মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। আশেপাশের সবকিছু কেমন ভারী ভারী লাগছে। তিতির বড় একটা ঢোক গিলে আকাশপানে তাকালো। লম্বা শ্বাস নিয়ে চিঠিটা ভাঁজ করে রাখলো, তারপর সেটাকে বুকে চেপে রাখলো কয়েক মুহূর্ত। মাশরিফ মলিন হেসে বলল, এটা ঠিক আপনার প্রতি আমার ফিলিংস প্রথম দিন থেকেই, কিন্তু অনেস্টলি আপনাদের বাড়িতে যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম সেদিনের পর আপনার শ্বশুর বাবার মৃত্যুর আগ পর্যন্ত আপনার কোনো খোঁজ আমি নিইনি। ফরিদপুরও আসেনি। অন্যের স্ত্রী মনে করে এক প্রকার নিজের অনুভূতি দাবিয়ে রেখেছিলাম।
তারপর চিঠিটা পড়ার পরে আমি ফরিদপুর আসার সিদ্ধান্ত নিই। কিছু কাজ পড়াতে দেরি হচ্ছিল, কিন্তু তখনই ওসমান আঙ্কেলের মৃত্যুর খবর আসে। আমি হয়তো একটু বেশি আবেগী হয়ে গেছিলাম, যা আমার পেশার সাথে যায় না। আপনার চোখে হয়তো এখন আমি এক ছ্যাঁচড়া লোক, হয়তো কেন বলছে সত্যিই তাই, তার জন্য দুঃখিত। আপনি না চাইলে আমি আপনার সামনে এমন অনুভূতি ব্যক্ত করব না। তিতির চুপ করে আছে, তার আখিদ্বয় দ্বারা অশ্রুধারা এখন অধীর গতিতে গড়াচ্ছে। মাসিফ এবার নিজের পকেট থেকে আরেকটা খাম বের করে, সেটা তিতিরের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা আপনার মাকে দিবেন, আপনি খুলবেন না, আর ভয় পাওয়ার কারণ নেই। আপনার মায়ের সামনে আমার নিজ মানসিকতা প্রকাশ করার ভুল করে নেই। খামে গুরুত্বপূর্ণ কিছু আছে যা আপনিও জানতে পারবেন, তবে আপনার মা আগে জানুক, আমি এটা চাই। এর রিকোয়েস্টটা রাখবেন। আমি আজ এসেছি এই দুটো জিনিস দিতে, চিঠিটাও আপনি আপনার কাছে রাখুন। সকল আমানত ফেরত শেষ, এবার তো উপর সামগ্রীও আমি ফেরত নিয়ে যেতে হবে। তিতির মাসরিফের দিকে তাকালো, নিষ্প্রাণ চাহনি তার। মাসরিফ হতাশ হলো, বলল, এই মেজর আপনার সামনে আর অনুমতি ছাড়া আসবে না। এই বলে মাসরিফ বক্সটা নিয়ে যেতে উদ্ধত হয়। তিতির মাসরিফকে ডাক দেয়। তিতিরের ভাঙা কণ্ঠস্বরে মাসরিফ থমকে দাঁড়ায়। তিতির এগিয়ে গিয়ে বলে, ধন্যবাদ আমায় ফরিদপুর ছাড়ার জন্য প্ররোচিত করার জন্য। আপনি আমাদের অনেক হেল্প করেছেন, কৃতজ্ঞতার শেষ নেই। আপনার গন্তব্য এখানে ছিল, যদি কোনো সময় দেখা হয় সে অপেক্ষায় রইলাম। তবে আমার মন বলছে সময়টা বেশি দীর্ঘ হবে না। ভালো থাকবেন। মাসরিফ চলে গেল। তিতির চিঠিটা ও খামটা নিয়ে ধীর পায়ে ক্যাম্পাসের দিকে যায়। বিকেলে নাজমা বেগম ও হিয়া হায়াতকে নিয়ে আসবে, তখনই খামটা দেখাবে। মাসরিফ বিষণ্ণ মনে বাসায় ফিরল। চুপচাপ সোফায় বসে আছে। মহিমা বেগম বহুদিন পর নিজেদের বাড়িতে যাবে বলে ছেলের কাছে উচ্ছ্বাস নিয়ে আসলেও ছেলের বিমর্ষ মুখশ্রী দেখে তার খুশি মিলিয়ে গেল। তিনি মাসরিফের পাশে বসে কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করেন, কি হয়েছে তোর? মুখটা এমন ভার করে রেখেছিস কেন? ফুস করে নিঃশ্বাস ত্যাগ করে মাসরিফ জবাব দিল, কিছু না মা, তুমি কিছু বলবে? ওই যে কখন বের হবি? আজ তো বাড়িতে যাব। অভি, রনিত, রাতুল দুপুরের খাবার খেয়েই মাঠে খেলতে চলে গেছে। ওদেরকে ফোন করে আসতে বল, ওরাও তো সাথে যাবে। হ্যাঁ বলছে, তুমি ব্যাগপত্র গোছাও। মাসরিফ কিছু হয়নি বললেও মহিমা বেগমের মন মানতে চাইল না। তিনি ছেলের মুখটা নিজের দিকে ঘুরিয়ে আদুরে কণ্ঠে শুধালেন, কি হয়েছে রে বাবু, মাকে বল। মায়ের উৎকণ্ঠা দেখে মাসরিফ মিষ্টি হাসলো, তারপর ঘাড় নাড়িয়ে বলল, কিছু না, একটুখানি মাথার ডান পাশে চিনপিনে ব্যথা করছে। রোদের মধ্যেই গাড়ি ড্রাইভ করে গিয়েছে, আবার এসেছে তো, তাই হয়তো একটু মাথা দৌড়াচ্ছে। ও মা, সে কি বলিস? তুই ঘরে যা, ঘরে গিয়ে গোসল করে একটু রেস্ট নে। আমি তোর জন্য এখনই কড়া করে লেবু আদা চা বানিয়ে আনছি। এই বলে মহিমা বেগম উঠে যেতে নিলেই তখন তার মনে পড়ে তার ছেলেতে দুপুরের খাবার খায়নি। নিজের ভুলোমনা মনকে তার ঠাটিয়ে চড় মারতে মন চাইল। দেখেছিস, আমি ভুলেই গিয়েছি, তুই যে দুপুরে খাবার খাসনি। এখনই তো চা বানাতে যাচ্ছিলাম। গোসল করে ফ্রেশ হয়ে আয়, আমি তোকে নিজ হাতে খাইয়ে দিব। তারপর কিছুক্ষণ পর চা বানিয়ে দিব। তারপর আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে তারপর আমরা রওনা হব। মাসরিফ আর মায়ের কথার বিরোধিতা করলো না, চুপচাপ মায়ের কথা মতো চলে গেল। নাজমা বেগম ও হিয়া বাস থেকে নেমেছে। তিতির অনেকদিন পর ওদেরকে দেখে দ্রুত গিয়ে জড়িয়ে ধরে। কিছু সময় নীরব থেকে বলে, আসতে কোনো সমস্যা হয়নি তো? নাজমা বেগম মেয়ের গালে হাত দিয়ে প্রত্যুত্তর করেন, না, সব ঠিক আছে। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আর হায়াত বাচ্চাটা দেখি বড় হয়ে গেছে রে। এই বলে হিয়ার কোল থেকে হায়াতকে নিয়ে একটু আদর করে হিয়াকে বলে, ওর তো খাওয়া হয়নি তাই না? সেই বাসে ওঠার পর ওকে আর খাওয়ানো হয়েছিল? ফিটারে একটু দুধ এনেছিলাম, একটু খেয়ে আর খায় না। হিয়ার প্রত্যুত্তরে তিতির তাড়া দিয়ে বলল, জলদি চল, তবে বাচ্চাটার মুখে কেমন শুকিয়ে গেছে দেখ। তিতির ইমরানকে ডাকলো, দোস্ত ব্যাগগুলো গাড়িতে তোল না। ইমরান এসে ব্যাগগুলো গাড়িতে উঠায়, তারপর ওরা গাড়িতে উঠলে রওনা করে। মির্জাপুর থেকে মাসরিফ ওর মা ও বন্ধুদের নিয়ে টাঙ্গাইলে নিজেদের বাড়িতে যাচ্ছে। গাড়ি অভি ড্রাইভ করছে, বেশি পথ না, কিন্তু মাসরিফকে মহিমা বেগম গাড়ি ড্রাইভ করতে মানা করেছেন। অভি রাতুলরা সবই জানে, এখন তারাও বা কি করবে বুঝতে পারছে না। 1 ঘন্টার মধ্যে ওরা টাঙ্গাইলের বাড়িতে পৌঁছে গেল। গাড়ি গেটের কাছে আসতেই করিম চাচা মেন গেট খুলে দেন। গাড়ি ভেতরে প্রবেশ করিয়ে বাগানের কর্নারে পার্ক করে রাখে। করিম চাচা এসে হাসি মুখে সালাম দেন। আসসালামু আলাইকুম ভাবি, আপনারা আসবেন শুই না আমি সব ব্যবস্থা কইরা রাখছি। বাজার সদাই কইরা আনছি, এখন কামালের আমায় রান্না করতেছে। মহিমা বেগম হালকা হাসেন, তারপর বলেন,
এত কষ্ট করতে গেলেন কেন করিম ভাই? আমরা মা ছেলেরা মিলে রান্না করে নিতাম। কি যে কোন ভাবি, এতদিন পর আইলেন, কামালের আম্মাই তো শখ কইরা রান্না করতেছে, আপনারা জার্নি করে আইছেন, এখন গিয়া রেস্ট নেন, মাগরিবের আজান পড়ব এক্ষুনি। করিম চাচার কথায় মহিমা বেগম মৌন সম্মতি দেন। মাশরিফ তার বন্ধুদের ডেকে বলেন, তোরা ব্যাগপত্র নিয়ে ভিতরে যা। আর মাশরিফ, তোর না শরীর খারাপ, রেস্ট কর গিয়ে। পুরোটা রাস্তা যেমন মাশরিফ চুপচাপ ছিল, এখনো তেমনই চুপচাপ। বিষণ্ণতা যেন তাকে আঁকড়ে ধরেছে। আজ তো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এখানে থেকে রবিবার মাকে নিয়ে কোয়ার্টারে ফিরে সোমবার বা মঙ্গলবারে সে সেনানিবাসে ফিরে যাবে। এর মধ্যে ময়মনসিংহ তার যাওয়ার ইচ্ছে নেই। তার প্রেয়সী তার থেকে দূরত্বের আবদার করেছে। প্রেয়সীর এই কাঠিন্যতম আবদার পূরণ করতে সে সবকিছু করতে পারে। নিজেরই সামান্য সুখটা না হয় বিসর্জন দিল। নিজের জন্য বরাদ্দ করে রাখা ঘরটার মধ্যে গিয়ে বসলো মাশরিফ। মাথা নিচু করে হাত দুটি মুষ্টিময় করে বসে আছে। রনিত গিয়ে মাশরিফের কাঁধে হাত রেখে ওর পাশে বসলো। অভি ও রাতুলও ঘরের দরজা বন্ধ করে সামনে এসে দাঁড়ালো। রনিত জিজ্ঞাসা করে, দেখ ভাই, মেয়েটা তোকে ভালোবাসে না, বাদ দে, তুই একটা ভালো মেয়ে পাবি দেখিস। তাও চুপচাপ বসে থাকিস না, তোকে এত বিমর্ষ অবস্থায় মানতে পারছি না। রনিতের কথায় মাশরিফ বড্ড বেশি অসন্তুষ্ট হলো। কণ্ঠে অসন্তোষ নিয়ে বলল, ও আমার সাথে যেমনটাই ব্যবহার করুক না কেন, আমি ওকে ভালোবাসি। আচ্ছা বুঝেছি, এখন কতক্ষণ এভাবে গোমরা মুখে ঘাপটি মেরে বসে থাকবি? চল মসজিদে যাই, সেখানেই কিছুটা সময় বসে থাকলে মন ভালো হয়ে যাবে। চল, আজান তো পড়বে এখনই। ওরা চারজন হাত মুখ ধুয়ে অজু করে মহিমা বেগমকে বলে মসজিদে যায়। নামাজ শেষে মাশরিফরা অনেকটা সময় মসজিদে বসে থেকে এলাকার টঙের দোকানে যায়। চারজনে খেতে খেতে গল্প করছিল। তখন দোকানি মাশরিফকে বলে ওঠে, বাজান, তোমরা তো অনেকদিন পর আইলা। মাশরিফ হালকা হেসে বলে, হ্যাঁ চাচা, প্রায় 2.5-3 মাস। আমি ছুটিতে না আসলে মা এখানে আসতে পারে না। একা একা মাকে বাড়িতে রাখতে আমার মন চায় দেয় না। তাছাড়া মাও চাকরি করেন, তাই দুটো মিলে আসা হয় না। এই যে আমি ছুটিতে আসলাম, কাল পরশু মায়ের ছুটি বলে এখানে আসলাম। আমি আসার পরপরই মা এখানে আসতে চেয়েছিলাম, কিন্তু মায়ের জন্য কলেজটা প্রতিদিন জার্নি করে যাওয়া আসাটা কিছুটা কষ্টকর হয়ে যায়। তাই আমিই বলেছিলাম বৃহস্পতিবার বিকেলে যাব, শুক্র শনি থাকবো, রবিবার দিন সকালে আবার ব্যাক করব। দোকানি চাচা বলেন, ঠিক কইছো বাবা, তোমার মায়ের বয়স হয়েছে, একা একা থাকাটা কেমন জানি ভয় ভয় লাগে। এখন যেখানে থাকে সেখানেও কি একাই থাকে? মাশরিফ হ্যাঁ বোধক বুঝলে দোকানি চাচা আবারও বলেন, তুমি একখান বিয়া কইরা ফেলো বাবা, বুইরা মানুষ আর একা একা কতদিন থাকবো, কখন কি হইয়া যায় এক মুহূর্তেরও কোনো বিশ্বাস নাই। হায়াত মহতের কি বিশ্বাস আছে? তাছাড়া তোমার বাবাও জীবিত নাই, তোমার মা একলা। এখন যদি পোলার বউ বাচ্চা দেখা যায় তাই কেমন লাগে কও? দোকানির কথা শুনে মাশরিফের মনটা আরো খারাপ হয়ে গেল। নির্লিপ্ত দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে, চায়ের কাপে আর চুমুক দিচ্ছে না। অর্ধ খাওয়া চায়ের কাপটা বেঞ্চে রেখে দিয়ে দাম মিটিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করে। রাতুল, অভি ও রনি থা করে তাকিয়ে থেকে তারাও চায়ের কাপটা রেখে মাশরিফের দিকে ছুটল। অভি দ্রুতপদে হেঁটে মাশরিফের পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, কি হলো, চলে আসলি কেন? ভালো লাগছে না। রাতুলও পাশাপাশি এসে বলে, দোকানদার কিন্তু মিথ্যে কিছু বলেনি। আন্টি আর কতকাল একা একা থাকবেন বল? শেষ বয়সে তিনি একা একাই থাকছেন। মেয়ে থাকে শ্বশুর বাড়ি আর ছেলে থাকে সেনানিবাসে। দোকানদার তো এটাই বললেন, তুই শুধু শুধু রাগ করছিস। মাশরিফ চোখ বন্ধ করে হতাশ নিঃশ্বাস ফেলে বলল, আমি রাগ করছি না, কিন্তু আমার এখন এগুলো শুনতে ভালো লাগছে না। আমার মন মেজাজ এমনিতেই ভালো নেই। রনিত কিছু একটা ভেবে বলল, চল নেটফ্লিক্সে থ্রিলার মুভি দেখি, সারা রাত ধরে 2-3টা মুভি দেখে কাটাবো। তুই দেখ, সাথে তোর সাথের দুইটারও নিয়ে দেখ। আমি দেখবো না, আমি তো ঘুমাবো, মাথায় যন্ত্রণা করছে। মাশরিফের কথায় রনিত মুখ বাঁকিয়ে বলল, ভালো বুদ্ধি দিলাম, ভালো লাগলো না? যা, তোর দেখতে হবে না, দেখবো না। রাত 12টার পরে এসে দরজা খটখট করছিস। দেখা যাবে। হাঁটতে হাঁটতে ওরা বাড়ির কাছে চলে এসেছে। বাড়ির ভেতরে ঢোকা মাত্রই মহিমা বেগম জোরালো কণ্ঠে বললেন, এই তোরা বস, কামালের মা কত পদের পিঠে দিয়ে গেল, চা বানিয়ে নিয়ে আসছি, সোফায় বস। অভি, রাতুল, রনিতরা তো মহাখুশি। তিনজনে সমস্বরে চিল্লিয়ে বলল, জলদি আনেন আন্টি, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। এদের আহ্লাদিপনা দেখে মাশরিফ এসে নিজের ঘরের দিকে অগ্রসর হয়, কিন্তু নিজের ঘরে দোরগোড়ায় দাঁড়িয়ে তার মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে যায়। প্রচণ্ড রেগে মাকে চিৎকার করে ডাকে,
আচমকা ছেলের চিৎকারে মহিমা বেগম থতমত খেয়ে ওঠেন। কি হয়েছে বোঝার জন্য দ্রুত ছেলের ঘরের দিকে অগ্রসর হন। মহিমা বেগমের মতো রনিত, রাতুল, অভিও সেদিকে গেল। গিয়ে দেখলো রুমের দরজার কাছে মাশরিফ হাত মুষ্টিমেয় করে দাঁড়িয়ে আছে, আর ঘরের ভিতর একটা মেয়ে মাশরিফের শার্ট হাতে কাচুমাচু হয়ে দাঁড়ানো। মেয়েটা যে কাশফা তা উপস্থিত সকলেই জানে। মাকে দেখে মাশরিফ ক্ষিপ্র কণ্ঠে প্রশ্ন করে, এই মেয়েটা আমার ঘরে কি করে মা? ওকে আমার ঘরে ঢোকার পারমিশন কে দিয়েছে? মহিমা বেগম নিজেই অবাক হয়ে যান। একটু আগেই কাশফা যখন বাড়িতে এসেছিল তখন মাশরিফের খোঁজ করছিল, কিন্তু মাশরিফ বাসায় নেই শুনে সে মহিমা বেগমের সাথে একটু কথা টথা বলে চলে যাচ্ছে বলেছিল, কিন্তু মেয়েটা যে যায়নি সেটা তিনি বুঝতে পারেননি। মহিমা বেগম হাসার চেষ্টা করে কাশফাকে বলেন, কাশফা, তুমি না বলেছিলে তুমি চলে যাচ্ছ, তাহলে এখানে? কাশফা দৃষ্টি নিচু করে এদিক ওদিক তাকাচ্ছে, কি বলবে ভেবে পাচ্ছে না। হুট করে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে হড়বড়িয়ে বলল, আসলে হয়েছে কি আন্টি, আমি চলেই যাচ্ছিলাম, হঠাৎ করে মাশরিফের ঘরের দিকে নজর যায়। ঘরটা খোলাই ছিল তো, তখন দেখলাম যে ঘরের মধ্যে কাপড় চোপড় এলোমেলো করে ফেলা, তাই ভাবলাম। কাশফাকে আর বলতে না দিয়ে মাশরিফ দাঁতে দাঁত চেপে বলল, একটু গুছিয়ে দিই, তাই না? কাশফা ধরা পড়ে গিয়ে বোকার মতো হাসলো, তারপর বলল, ঠিক বলছো, একটু গুছিয়েই দিচ্ছিলাম। ধন্যবাদ আমার গোছানো ঘরকে আরেকটু গুছিয়ে দেওয়ার জন্য। এবার প্লিজ নিজের বাড়ি গিয়ে নিজের ঘর গোছান। কাশফা মাথা নিচু করে ফেলে, তারপর আর কোনো বাক্য ব্যয় না করে চুপচাপ চলে যায়। কাশফা ঘর থেকে বেরিয়ে বাড়ি থেকে বেরোনোর পরপর মাশরিফ নিজে গিয়ে বাড়ির সদর দরজাটা লাগিয়ে দিয়ে আসে। তারপর নিজের ঘরে এসে মাকে উদ্দেশ্য করে বলে, একটা কথা বলি মা, তুমি আর আপু কিভাবে ভুলে যাও এই মেয়েটা 2 বছর আগে কি করেছিল? ওর জন্য আমি আমার আর্মি জবটা হারাতে বসেছিলাম। এই মেয়েটা যে কতটা জঘন্য তা তুমি জানো আর আপুও জানে। তারপর আপু কেন সে মেয়েটার তরফদারি করে আমি বুঝতে পারি না। আপু হয়তো মনে করে মেয়েটা তখন বাচ্চা ছিল তো এরকম করেছে, অতটাও কিন্তু বাচ্চা ছিল না। ইন্টার প্রথম বর্ষে পড়া মেয়ে কখনোই বাচ্চা হতে পারে না। একটা ছেলেকে জেনে বুঝে ফাঁসানোর মতো অন্যায় সে করেছিল। ভাগ্য ভালো মসজিদের ইমাম সাহেব ও পাশের বাসার হাসান আঙ্কেল ঘটনাটা দেখে ফেলেছিল। ছেলে যে খুব রেগে গেছে মহিমা বেগম বুঝতে পারছেন। ছেলেকে শান্ত করতে তিনি বলেন, আমরা কেউ ঘটনাটা ভুলিনি। আসলে হয়তো কাশফা বুঝতে পারেনি যে ওর সামান্য মজা করা দুষ্টুমির কারণে তোর আর্মি জব নিয়ে টানাটানি লেগে যাবে। মাশরিফ তাচ্ছিল্য হাসলো। সে বলল, তোমরা ওর অন্যায়কে দুষ্টুমি বলে চালিয়ে দাও। আসলে কি বলো তো, বাবা মায়ের দুলালি আমার মিষ্টি ভাষে, তার জন্য তোমাদের বশ করা কোনো ব্যাপারই না, বা হাতের খেল। আরে বাবা, পুরনো কথা বাদ দে না, মেয়েটার সাথে এত রুড ব্যবহার করিস না, স্বাভাবিক কথাবার্তা বল। মাশরিফ চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমরা তার সাথে স্বাভাবিক আচরণ করছো না তো করো, আমি কেন বলছো? আমার ইচ্ছে হয় না, আমি করি না, তাকে স্ট্রিক্টলি বলে দিবে সে যেন আমার ঘরে ভুলেও পাড়া দেয়, তাহলে কিন্তু আমি কখন তাকে চড়থাপ্পড় দিয়ে দিই তা নিচু বলতে পারি না। এরকম নিচু স্বভাবের মেয়ে আমার পছন্দ না। কথা কাটাতে অভি এসে বলল, আরে বাদ দে তো সব, চল পিঠে খাবো। অভি মহিমা বেগমকে উদ্দেশ্য করে বলে, আন্টি পিঠেগুলো আগে দিয়ে যান, তারপর আস্তে আস্তে চা আনেন। হেমন্তের প্রথম পিঠে, ইস শুনেই জিভে জল চলে আসছে। মহিমা বেগম আলতো হাসেন। তিনি বলেন, আচ্ছা তোরা গিয়ে বস, আমি পিঠে নিয়ে আসছি। মহিমা বেগম চলে গেলে অভি মাশরিফকে গিয়ে ধরে, আজকে তুই এত রাগ কেন করছিস? সময় দে, সব ঠিক হয়ে যাবে। তিতিরের দিকটাও একটু ভাব, সে কিছুদিন হলো জানতে পেরেছে তার স্বামী মারা গেছে। প্রত্যুত্তরে মাশরিফ ভাবলেশীন ভাবে বলল, আমি মোটেও তিতিরের সাথে কি হয়েছে সে ঘটনা নিয়ে রিয়াক্ট করছি না। ওর দিকটা আমিও বুঝি, তাও আমি সব সাইডে রেখে ওর সাথে থাকতে চেয়েছি, কারণ আমি জানি এই স্বার্থপর দুনিয়াতে একা টিকে থাকা মুশকিল। আব্বুর মৃত্যুর পর আমি নিজে এটা বুঝেছি। তোরা তো দেখেছিস সংসারের সাপোর্ট দিতে আমি মেডিকেল ছেড়েছি। মেডিকেলে সময় লাগে অনেকটা, সেখানে আর্মিতে ভর্তি হওয়ার পর ক্যাডেট অবস্থাতে আমার অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। সেই টাকা আমি নির্দিষ্ট সময় পর যখন আর্মি ক্যাডেট থেকে একজন আর্মি হব তখন একসাথে পাবো। তাছাড়া বাবা বলে গিয়েছিলেন দেশের জন্য যা করা দরকার করবে, সবটা বিবেচনা করে আজ আমি আর্মিতে। আমার এখনো মনে পড়ে ওই কাশফা মেয়েটার জন্য আমি আমার ডিপার্টমেন্টের কিরকম জবাবদিহি করেছি। তুই তো সাথে ছিলিস, তুই তো সবই জানিস। ওই মেয়েটার সাথে মা যেমনটা নয় তেমনটাই করে, কিন্তু আপু যা করে সেটা দেখলে আমার সত্যি প্রচন্ড রাগ হয়। ও কেন মেয়েটাকে তো মাথায় তোলে বুঝছি না, আমার তো মেয়েটাকে দেখলেই রাগ ওঠে। রাতুল হাই তুলতে তুলতে বলল, ঋতিকা আপু কেন মাথায় তোলে তা তো তুই জানিস। একটু আগে তুই নিজেই তো বললি মেয়েটা মিষ্টি ভাষী।
তো মিষ্টিবাসী মেয়েদের মুখে মধু থাকে তা তো জানিস। মধুর মতো সুইট সুইট কথার দ্বারা সে সবাইকে বশ করে ফেলে। এখন ওই মেয়েটার কথা বাদ দে, চল পিঠা খাবো। ও সব ঝামেলা এখন ভালো লাগছে না। মাসিফ কপালে হাত ঘষে চোখ বন্ধ করে বলে, তোরা যা, আমি আসছি। রাতুলরা ড্রয়িং রুমে গিয়ে বসে। মাসিফ হাত মুখ ধুয়ে এসে ওদের সাথে বসে। বাজার করে এসে ঘর গুছিয়ে তিতির ক্লান্তিতে সোফায় বসে আছে। হিয়া ও নাজমা বেগম এসে ওর পাশে বসে। তিতির জিজ্ঞাসা করে, হাত ঘুমিয়েছে? হ্যাঁ, এতক্ষণে কেঁদে কেটে অস্থির হয়ে এখন ঘুমিয়েছে। নাজমা বেগম বলেন, ভাগ্যিস তোর চাচি খাবার প্যাক করে দিয়েছিল, না হলে এখন এসে বাজার করে রান্না করতে হতো। হ্যাঁ। আচ্ছা মা, হিয়াকে আনন্দমোহন কলেজে ভর্তি করব নাকি পলিটেকনিকে? হিয়া তুই বল না, তোর কোনটাতে ইচ্ছা? হিয়া কিয়ত ভেবে বলে, পলিটেকনিকেই মনে হয় আমার জন্য ভালো হবে। আচ্ছা তবে তাই দেখি। তখনই হঠাৎ তিতিরের বিকেলের কথাগুলো মনে পড়ে। তিতির উঠে গিয়ে ব্যাগ থেকে খামটা নিয়ে আসে, অতঃপর মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে, দেখো তো মায়েতে কি আছে, একজন দিল বলো তোমায় দিতে। কে দিল? বলছি আগে খুলে তো দেখো। নাজমা বেগম খামটা খুললেন। সেখানে একটা ছবি রাখা। ছবিটা দেখে নাজমা বেগমের চোখ ভিজে উঠল। তিনি ছবিটার দিকে তাকিয়ে হাত দিয়ে ছুঁয়ে কাঁদতে লাগলেন। মাকে এভাবে কাঁদতে দেখে তিতির ভীষণ অবাক হয়। সে ব্যতিব্যস্ত হয়ে মায়ের কাঁধে ধরে বলল, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? তিতিরের প্রশ্নে নাজমা বেগম কোনো প্রত্যুত্তর করতে পারল না। তিনি অবিরত কান্না করে চলেছেন। মায়ের এভাবে কান্নার কারণ জানতে তিতির ও হিয়া মরিয়া হয়ে উঠল। মায়ের হাত থেকে ছবিটা এবার কেড়েই নিল তিতির। ছবিটা নিয়ে নিজে দেখতে লাগলো। ছবিটার মধ্যে নাজমা বেগমের অনেক পুরনো একটা ছবি, সাথে আরেকজন মহিলা। ছবিটার দিকে তিতিরকে ভ্রু কুঞ্চন করে দেখতে দেখে হিয়াও ছবিটা নেয়। সেও অপর মহিলাটিকে চিনতে পারছে না। হিয়া নাজমা বেগমকে জিজ্ঞাসা করে, মা, তোমার পাশে ইনি কে? নাজমা বেগম নিজেকে সামলে ভাঙা কণ্ঠে জবাব দেন, ইনি আমার বড় বোন। আপন বোন না হলেও আমরা যৌথ পরিবারের চাচাতো বোনেরাও আপন বোনের মতো হয়। তিতির ও হিয়া দুজনাই ভীষণ অবাক হয়। তিতির সন্দিহান কণ্ঠে শুধায়, ওই কখনো তো ওনাকে দেখিনি। নানু বাড়িতে কত গিয়েছি, ওনার কথা তো কাউকে বলতে শুনিনি, তাছাড়া কখনো দেখিও তো নেই। নাজমা বেগম হতাশ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর বলেন, তোরা দেখবি কি করে? সে তো অনেক আগে আমাদের থেকে বহু দূরে চলে গেছে। বাড়িতে আপুর নাম নেওয়াও নিষিদ্ধ ছিল। আপুর কারণে বড় চাচার অনেক অপমান হয়েছিল। নাজমা বেগমের কথায় তিতির ও হিয়া দুজনাই কৌতূহলী হয়। হিয়া জিজ্ঞাসা করে, কেন? উনি কি করছিলেন? আপা যখন অনার্স তৃতীয় বর্ষে পড়তেন তখন আপা একটা ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছিলেন। ছেলেটা আপার ক্লাসমেট ছিল। বাড়ি থেকে বড় চাচা ও বাবা মিলে আপার বিয়ে ঠিক করেছিলেন। বেশ বড় ঘরেই বিয়ে ঠিক করেছিলেন, যেহেতু আমাদের পরিবারের নাম ডাক ছিল। কিন্তু আপা যে একজনকে মন দিয়ে বসেছিলেন সেটা আমরা জানতাম না। বড় চাচা ও বাবাকে আপা অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ওনারা কেউ বুঝতে চাননি, কারণ ততদিনে ছেলেপক্ষকে কথা দেওয়া হয়ে গিয়েছিল। আপা শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু সবার সাথে পেরে ওঠেনি। বিয়ের 4 দিন আগে আপা একটা চিঠি লিখে বাড়ি ছেড়েছিলেন। এইটুকু বলে নাজমা বেগম লম্বা শ্বাস নেন। তিতির ও হিয়া তন্ময় হয়ে নাজমা বেগমের কথা শুনছিল। হঠাৎ থেমে যাওয়াতে তিতির অধীর আগ্রহে ব্যতিব্যস্ত হয়ে প্রশ্ন করে, উনি এখন কোথায় মা? তোমরা কি ওনার খোঁজ খবর নাওনি? না, আপা কোথায় আছে, কেমন আছে আমরা কিছুই জানি না। তবে আমি বোন হওয়ার সুবাদে আপা চলে যাওয়ার কিছুদিন আগে আমাকে কান্না করতে করতে বলেছিলেন যে আপা যাকে ভালোবাসেন তিনি আর্মিতে আছেন। মানে তখন আর্মি হয়নি, আর্মি ক্যাডেট হিসেবে 1 বছরের মধ্যে আর্মি হয়ে যাবেন, এমনটাই জানিয়েছিল আপা। কথাটা শুনে তিতির কপাল কুঁচকে বিড়বিড় করে বলল, দুনিয়ার সব আর্মির সাথে কি আমাদেরই দেখা হয়? কি আজব। তিতিরের ভাবনা চিন্তার মাঝে নাজমা বেগম ওকে প্রশ্ন করেন, কিন্তু তুই এই ছবিটা কোথায় পেলি? আমিও তো তোদের কখনো আমার আপাকে নিয়ে কিছু বলিনি, তাহলে এই ছবিটা কোথা থেকে পেলি? তোমার মনে আছে মা, এক ঝড় বৃষ্টির রাতে একটা লোক আমাদের বাড়ি এসেছিল? নাজমা বেগম জবাবে বলেন, মাশরিফ? হ্যাঁ, ওই মাশরিফ। ওই লোকটা আমাকে এই ছবিটা দিয়েছে। নাজমা বেগম অবাক কণ্ঠে প্রশ্ন করেন, ওই ছেলেটা তোকে ছবিটা কিভাবে দিল? আর ছেলেটাই বা তোর ঠিকানা জানলো কিভাবে? তিতির পড়ে গেছে মহা মুশকিলে।
তার মা যে এত প্রশ্ন করতে পারে তা জানা ছিল না তিতির। এখন তো তার মাকে পুরো ঘটনা বলতে পারবে না, তাই কোনো রকমে বোঝানোর জন্য বলে, আরে মা, ওটা হসপিটাল, হসপিটালে তো মানুষ আসবেই, তাই না? ওই লোকটা এসেছিল হয়তো কোনো কারণে, যেহেতু লোকটা আমাদের বাড়ি বিক্রি করতে আর ময়মনসিং আমার আসার জন্য অনেক সাহায্য করেছে, তাহলে লোকটা নিশ্চয়ই আমাকেও চেনে। হসপিটালে দেখা হওয়ার পর তিনি আমায় একটা খাম দিল, বলেছে খামটা যেন তুমি খুলো, আমি যেন না খুলি। নাজমা বেগম দোটানায় পড়ে গেলেন। তিনি বুঝতে পারছেন না মাশরিফ নামের ওই ছেলেটার কাছে কিভাবে এই ছবিটা এলো। তবে কি মাশরিফ আপাকে চেনে? প্রশ্নে প্রশ্নে জর্জরিত তার মস্তিষ্ক। এরই মধ্যে তিতির বলে ওঠে, জানো মা, মাশরিফ নামক লোকটাও আর্মিতে আছে, মেজর পদে। কি বলছিস? ছেলেটাকে একটা ফোন করে দেখতো। নাজমা বেগমকে এতটা উত্তেজিত হতে দেখে তিতির থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলল, আরে মা, বাদ দাও না, কি দরকার? কোনো বাদ দেওয়া দেই নাই। আমার তো জানতে হবে আপাকে মাশরিফ কিভাবে চিনে, আপা এখন কোথায় আছে, কেমন আছে, সব জানতে হবে। তুই এখনই ফোন লাগা। দাঁড়া, আমি আমার ফোনটা নিয়ে আসছি, সেখানে নাম্বারটা আছে। এই বলে নাজমা বেগম ফোন আনতে ভেতরের রুমে গেলেন। মায়ের কাণ্ডে তিতির মাথায় হাত দিয়ে বসলো। পাশ থেকে হিয়া বলল, কি হয়েছে রে, তুই এত চিন্তিত কেন? তুই নিজেই মাকে ছবিটা দেখালি, এখন মা যোগাযোগ করতে চাইছে, তাতেও তুই চিন্তিত? কি হয়েছে সত্যি করে বল। পরে বলবো, আমার মন মেজাজ ভালো নেই। এরই মধ্যে নাজমা বেগম ফোন নিয়ে হাজির। তিনি ফোনটা তিতিরের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, নে, এই ফোনটা থেকে মাশরিফের নাম্বারটা নিয়ে তোর ফোন থেকে ফোন দে, আমার ফোনে ব্যালেন্স নেই। তিতির হতবাক হয়ে মায়ের দিকে চাইল। সে কিনা নিজের ফোন থেকে মাশরিফকে ফোন দিবে, এটা তো সে করবেই না। কিন্তু মাঝে বুঝতে চাইবেন না কি করবে কি করবে না ভেবে দাঁতে নখ কাটতে কাটতে মাথায় একটা বুদ্ধি খেলে গেল তার। সে হড়বড়িয়ে বলল, আমার ফোনেও তো ব্যালেন্স নেই, ফোন দিব কি করে? নাজমা বেগম অবাক হন। তিনি বলেন, কি বলিস? তুই না দুপুরেও আমাকে ফোন করলি? এবার তিতির কোনো কিছু না ভেবে দ্রুত অস্থির কণ্ঠে জবাব দেয়, দুপুরে ছিল, এখন নেই, আর টাকা ভরার সময় পাইনি। কথাটা শুনে নাজমা বেগমের মনটা খারাপ হয়ে গেল। তিনি মন খারাপ করে বলেন, তাহলে আর কি, আজকে আর ফোন দেওয়া হচ্ছে না, কালকে কিন্তু ফোনে টাকা ভরবি, আমারটাতেও ভরবি, তোরটাতেও ভরবি, তারপর আমি মাশরিফকে ফোন করব। তিতির জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, আচ্ছা ঠিক আছে, আমি কালকে ক্লাস শেষে ফেরার পথে টাকা ভরে দিব। আচ্ছা, মনে করে ভরিস। নাজমা বেগম ভেতরের রুমে চলে গেলে তিতির হাঁপ ছেড়ে বাঁচে। সোফা থেকে উঠে বিছানায় গা এলিয়ে দিলে হিয়া গিয়ে পাশে বসে ফিসফিস কণ্ঠে প্রশ্ন করে, ব্যাপারটা কি রে দিদি, তোর ফোনে কি আসলে ব্যালেন্স নেই নাকি শুধু মাকে মিথ্যে বললি? ব্যালেন্স আছে আমার ফোনে, কিন্তু আমি ওই লোকটাকে ফোন দিতে চাইছিলাম, তাই মাকে মিথ্যে বলেছি। আর কালকের মধ্যে মায়ের ওসব মনেও থাকবে না, ভুলে যাবে। কেন? ওনাকে ফোন করলে কি হবে? তাছাড়া মায়েরও তো জানা উচিত তার আপা কোথায় আছে, এতদিন পর হারানো বোনকে ফিরে পাচ্ছে, আর তুই কিনা বলছিস তুই ওই লোকটাকে ফোন করবি না। তিতির এবার চটে গেল। সে রুষ্ট কণ্ঠে বলল, আমার ইচ্ছে আমি ফোন দিব না। তার যদি বলারই হতো তাহলে তখনই বলে যেত, তখন বললো না কেন? একটা সাসপেন্স রেখে খাম দিয়ে গেল। এগুলো প্রকাশ্যে বললেও তিতির মনে মনে বলে, বুঝি তো, সব বুঝি, আমার দ্বারা যোগাযোগ করানোর ধান্দা, যাতে তাকে আমি ফোন করি আর সে নিজেকে কত কিছু ভেবে বসুক। করবো না আমি ফোন। মায়ের যদি লাগে মা নিজে দোকানে গিয়ে টাকা ভরে নিজে ফোন করবে, আমি তো করবই না। ধান্দাবাজ লোকটার মতিগতি বুঝি আমি। পরে বলবে, তিতির পাখি আপনিই তো আমায় আসতে বলেছেন। আরে বেটা, তুই সিচুয়েশন ক্রিয়েটই করেছিস এমন। আর্মিতে চাকরি না করে যদি ধান্দাবাজি করতি তবে বহু দূর যেতে পারতো। তিতিরের এত সবকিছু ভাবার মধ্যে হিয়া ওকে ঝাঁকিয়ে দিয়ে বলল, কি রে, চুপ করে আছিস কেন, বল। তিতির হকচকিয়ে উঠে বলে, কি বলবো, চিনি না জানি না, একটা ছেলের কাছে ফোন দিব, পারবো না আমি বাবা। তুই যদি নাই চিনিস তাহলে ওই ছেলেটার কাছ থেকে খামটা নিলি কেন? এবার তো আবারও ফ্যাসাদে পড়ে গেল। তিতির এবার ভ্রুকুটি করে বলল, এত প্রশ্ন করিস কেন বলতো, যা তো পড়বো আমি। যা বাবা, আমি কই এত প্রশ্ন করলাম, যা একটু জিজ্ঞাসা করছি সেটারই সব ঠিক জবাব দিতে পারছিস না, তার জন্যই তো কথা বাড়ছে। তুই সরাসরি সত্যিটা বলে দিলেই তো আমি আর প্রশ্ন করি না। আমি বলবো না, যা তো, অনেক পড়া বাকি, ডিস্টার্ব করবি না একদম। হিয়া মুখ ভেঙচি দিয়ে উঠে গেল। তিতির বইটা নিয়ে পাতা উল্টাতে লাগলো। এদিকে মাসিব বারবার ফোন দেখছে।
সে অপেক্ষা করছে কখন তিতির বা তার মা ফোন করবে। এখনও ফোন কেন আসছে না বুঝতে পারছে না। মাসরিফকে বারবার ফোনের দিকে তাকাতে দেখে রনিতর ফোনটা হাত থেকে কেড়ে নিল। মাসরিফ হতচকিত হয়ে বলল, ফোনটা নিলে কেন? তুই পিঠে না খেয়ে ফোনে কি দেখিস? আমরা যে এত কথা বলছিস তা তো মনে হয় শুনছিস না। মাসরিফ বিরক্ত হয়ে বলল, ফোনটা দে, আমার কাজ আছে। অভিও এবার প্রশ্ন করে, কিসের কাজ? তোরা বুঝবি না, তোরা খেলা দেখ আর পিঠে খা। বুঝালেই বুঝবো, আমরা তো আর বাচ্চা না। মাসরিফ রনিতের হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে রাতুলকে জবাব দেয়, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি না, আমার মাথা ধরেছে, আমি গেলাম। এই বলে মাসরিফ সেখান থেকে উঠে যায়। অভি, রনিত, রাতুল একে অপরের দিকে চাচাই করে। রাতুল বলে, কিছু তো ওর মাথায় ঘুরছেই, ও কিছু তো করেইছে, নয়তো তিতির রিজেক্ট করার পরেও এত শান্ত। মানলাম একটু খিটখিটে হয়েছে, কিন্তু তাও কত স্বাভাবিক আছে। অভি সোফায় গা এলিয়ে বলে, আমি ব্রেন বস, চতুর্থ তো হবেই। এখন আমরা নিজের ব্রেনটাই খাটাই, সময় হলেও নিজেই বলবো। সেটাই, আপডেট তো পাবই, তাতেই হবে। এমনিতেও ও আজ একটু নীরব, মন ভালো হলে নিজে থেকেই বলবে। 2 দিন পর বিকেলে মেডিকেল কলেজ থেকে বাসায় এসে দেখলো দরজা খোলা। বিদ্যুৎ নেই বলেই হয়তো সদর দরজাটা খোলা। দরজার বরাবর সোফায় এক অচেনা মধ্যবয়সী মহিলাকে বসে থাকতে দেখে কপাল কুঁচকাল তিতির। আচার ব্যবহারে তার মায়ের সাথে বেশ সখ্যতাপূর্ণ সম্পর্কই পরিলক্ষিত হচ্ছে তার কাছে। ব্যাপারটা তিতিরের বোধগম্য হচ্ছে না। 2 দিন যাবৎ পড়ার চাপে মা ও হিয়া কারোর সাথেই ঠিকঠাক কথা হয়ে উঠছে না। তিতিরের নজর যায় তার দিকে। পেছন করা সিঙ্গেল সোফাটাতে একজন পুরুষ বসে আছে। পুরুষটি মুখায়বব দৃশ্যমান না। তিতির দাঁড়িয়ে থাকা অবস্থাতেই দেখলো হিয়া একটা ট্রেতে করে কিছু আনছে। তিতিরের ধারণা মতে দই মিষ্টি। হিয়া ওনাদের উদ্দেশ্য করে বলে, একটু পরেই বিদ্যুৎ চলে আসবে। বাড়িওয়ালা বলেছে সন্ধ্যার দিকে লোডশেডিং হলেও বেশি সময় হয় না। মধ্যবয়সী মহিলাটি বললেন, সমস্যা নাই, তুমি বসো। তোমার মেয়েটা কিন্তু খুব শান্ত, কি সুন্দর চুপচাপ কোলে বসে আছে। মানুষ দেখলে ভদ্র হয়ে যায়, এই আর কি। আমাকে বুঝাই সে কেমন। হিয়ার দুঃখ ভরা কণ্ঠস্বরে সবাই হেসে উঠল। দরজার কাছে দাঁড়িয়ে তিতিরও হেসে ফেলে। হিয়া তিতিরের হাসির শব্দ শুনে দরজার দিকে তাকিয়ে বলে, আরে তিতি, তুই এসে পড়েছিস? ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় ঘরে আয়। তিতির দৃঢ় পায়ে সোফার কাছে এগিয়ে গেল। সামনাসামনি মধ্যবয়সী মহিলার মুখশ্রী এবার পুরোপুরি দৃশ্যমান হয়। কিছুটা চেনা চেনা লাগলে খানিকটা মাথা কাটিয়ে ধরতে পারল ইনি ছবির মহিলাটি। তিতির মৃদু হেসে সালাম দিল। সালাম বিনিময়ের পরক্ষণে তিতির পাশ ফিরে সিঙ্গেল সোফায় দেখে তার চক্ষু চরক গাছ। মাসরিফ। তিতির হক চকিয়ে উঠে। তিতিরের অভিব্যক্তি দেখে মাসরিফ সৌজন্য হেসে আবার সামনের দিকে নজর ঘুরিয়ে নেয়। তার সৌজন্য হাসিতে গাম্ভীর্য পরিলক্ষিত। নাজমা বেগম হাস্যোজ্জ্বল মুখে মহিমা বেগমকে দেখিয়ে বললেন, দেখ তিতির, ইনি হচ্ছে তোর মহিমা খালামণি, আর মহিমা আপার ছেলেই মাসরিফ। আমি তো চিনতেই পারিনি, অবশ্য চিনব কি করে, কখনো দেখিনি তো। মাসরিফের পরিচয় শুনে তিতিরের মাথা যেন ঘুরে উঠল। সে খানিক ভারসাম্য হারিয়েও নিজেকে সামলে নিয়েছে। বিড়বিড় করে বলল, এই ধান্দাবাজ লোক আমার খালাতো ভাই, কি সাংঘাতিক লোক! এক লহমায় পেছনে পড়া লোক থেকে কাজিন হয়ে গেল। নাজমা বেগম তিতিরকে অন্যমনস্ক দেখে বাহুতে হাত দিয়ে ডেকে বলে, কি রে, কই হারালি? কি বিড়বিড় করছিস? তিতির হাসার চেষ্টা করে বলে, না কিছু না, এমনিতেই ভাবছিলাম। কি ভাবছিস আবার? এই কি কেমন কাকতালীয় সবটা! অচেনা থেকে এখন আত্মীয় হয়ে গেল। কত বছর পর হারানো বোনকে এবার ফিরে পেল। তিতিরের কথায় নাজমা বেগম ও মহিমা বেগম হাসেন। মহিমা বেগম বলেন, আমি তো কল্পনাও করিনি কখনো নাজমাকে দেখতে পাবো। রেহমানের হাত ধরে বাড়ি ছাড়ার পর থেকে কারোর সাথে যোগাযোগ নেই। অবশ্য যোগাযোগের মুখ তো আমিই রাখিনি। তবে আমার 2 সন্তানকে আমার বাবার বাড়ির সবার ছবি দেখিয়ে চিনিয়েছিলাম। সেখান থেকেই মাসরিফ নাজমাকে দেখেছে। ও যখন তোমাদের বাড়িতে আশ্রয় নিতে এসে চেনা চেনা লাগলে গ্রাম ঠিকানা জিজ্ঞেস করে চিনতে পারে। আমাকে তো গতকাল রাতে বলেছে সব। নাজমা যখন মাসরিফকে ফোন করেছে তখন। আজ সকালেই টাঙ্গাইল থেকে মির্জাপুর এসেছি, তারপর ক্লাস নিয়ে দুপুরে এখানে রওনা করেছি। নাজমা বেগম বললেন, কিভাবে যে মিলে গেল, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। এই তিতির, দাঁড়িয়ে না থেকে যা, এবার হাত মুখ ধুয়ে আয়। তিতির হাসি বিনিময় করে চলে যায়। ভেতরে ঘরে গিয়ে ব্যাগটা রেখে হিজাব খুলতে খুলতে বিছানায় বসলো। তারপর নিজে নিজেই বলতে থাকে, এই জন্যই সে খুব জলদি দেখা হবে বলেছিল, তাই না?
সে তো সব জানতোই, আমিই বোকা। যাই করুক, কাজিন বলে বেশি বার বাড়লে অবস্থা খারাপ করে দেবো একদম। ওনার জন্য সিনিয়ররাও আমার সাথে মুখ কালো করে রেখেছে। কথাগুলো বলার মাঝে হিয়া হায়াতকে কোলে নিয়ে ঘরে ঢুকলো। তিতিরের শেষোক্ত কথা শুনে শুধালো, কার জন্য? তোর সিনিয়ররা তোর সাথে মুখ কালো করে রাখে? তিতির হতচকিত হয়ে হুঁশে ফিরে, তারপর আমতা আমতা করে বলে, কারো জন্য না। তুই মাত্রই তো বললি। হায়াতের কান্নায় তুই এখন কানে বেশি শুনিস? তিতিরের বিরক্তিকর কণ্ঠের জবাবে হিয়া প্রত্যুত্তরে কিছু বলল না। লম্বা শ্বাস ফেলে হায়াতকে ফিডিং করাচ্ছে। এদিকে তিতির অন্যমনা হয়ে ছটফট করছে। হিয়া বিষয়টা লক্ষ্য করে পরোক্ষভাবে জিজ্ঞাসা করে, কেউ হয়তো ভুলে যাচ্ছে আমি তার বেস্ট ফ্রেন্ড। তিতির কথাটা শুনল। বান্ধবী প্লাস ভাবি বুলিতে যেন অভিমান ঝরে পড়ছে। মুচকি হেসে বলল, তুইও তো আমাকে কাল রাতে বলিস নাই যে মা ওনাদের ফোন করেছে, তবে আমি কেন বলবো? হিয়া এবার অক্ষিগোলক ছোট ছোট করে বলল, তুইও তো আমায় কিছু বলিস না। তাছাড়া ইদানিং যা ব্যস্ত তুই। তিতির হেসে ফেলে। হিয়ার কাজ জড়িয়ে আহ্লাদীপনা করে বলে, কি করব বল, মেডিকেলের প্রেশার তো জানিসই, আর টিউশনিও তো খুঁজছি। হিয়া তিতিরের হাত ছাড়িয়ে নিয়ে আবদারের সুরে বলল, বল না কি হয়েছে। হতাশ নিঃশ্বাস ফেলে তিতির বলতে শুরু করে, ওই যে একজন অচেনা লোক আমায় কয়েকটা চিঠি দিয়েছিল না? হ্যাঁ, তিনি মাশরিফ ইকবাল, মানে মায়ের বোনের ছেলে। সে আমায় ভালোবাসে, আর বাবা মানে রাহানের বাবাও ওনাকে শেষ চিঠিতে আমার সাথে থাকার কথাও, আমাকে নিয়ে নতুন জীবন শুরু করার কথা বলেছে। তাছাড়া মাশরিফ ইকবাল আমার মেডিকেলের সিনিয়রদের ফ্রেন্ড। তার লাস্ট আরেকটা চিঠি কিছুদিন আগে পেয়ে আমি কয়েকটা ইকুয়েশন মিলিয়ে বুঝতে পেরেছি চিঠির মালিক উনিই। তারপর সেদিন সে পূর্ণাঙ্গ স্বীকারোক্তিও দিয়েছে। এর জন্য তুই ফোন করতে চাসনি? তিতির এবার বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। জানালার কাছে গিয়ে উদাস মনে বাহিরে বিকেলে ডুবু ডুবু অরুণের রক্তিম আভা দেখতে দেখতে বলে, কি করব আমি, আমার হতাশ লাগে, জীবনে কম কিছু তো আর দেখিনি। হিয়া তার ঘুমন্ত মেয়েকে এবার শুইয়ে দিয়ে তিতিরের কাছে আসে। আলতোভাবে তিতিরের কাঁধে হাত রেখে বলে, তোকে অতীত ভুলতে হবে। তোর ভাগ্য রাহান ভাইয়া ছিল না বলেই শুরুতেই বিচ্ছেদ হয়েছে। আমি বলবো না যে তোকে এক্ষুনি নতুন জীবন শুরু করতে, সময় নে। মাসরিফ ভাইয়া যদি তোর পাশে থাকতে চায় তবে ক্ষতি কি? লাভ ক্ষতির হিসেব করতে ভালো লাগে না। তাছাড়া কাউকে মিথ্যে আশ্বাস দিতে আর নিতেও ভালো লাগে না আমার। তোর কি মনে হয় একজন বিধবাকে পুত্রবধূ কে করতে চাইবে বল? সমাজের চোখে আমি অশুভ। বিয়ের 2 দিনের মাথায় স্বামীকে খেয়ে ফেলেছি। এমন মেয়েকে কোন মা তার পুত্রবধূ করতে চায়? মাশরিফ ইকবাল আবেগের বশবর্তী হয়ে এমনটা করছে। যখন সমাজের রূঢ়তা বুঝবে তখন ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে সে। এইসবে পাত্তা না দেয়াই ভালো। তিতিরের কথাতে হিয়া দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা মিথ্যাও বলেনি। সমাজের রূঢ় বাস্তবতা তার ঝুলিতে, কিন্তু হাতের 5 আঙ্গুল যেমন সমান না তেমনি সবাই এক না। হিয়া প্রত্যুত্তরে বলে, মহিমা আন্টিও মেনে নিতে পারেন তাই না? তাছাড়া তিনি এখন আমাদের আত্মীয় হয়। আত্মীয় বলেই তো আরো ভয়। জোড়া লাগা সম্পর্ক আমার কারণে ভাঙার ভয়। প্লিজ বাদ দে না এসব। সময় বলে দেবে সবটা। কোথাকার জল কোথায় গড়ায় তা আগে থেকে কে জানে? এটা বলে তিতির হায়াতের পাশে বসে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখলো। সারাদিনের ক্লান্তিতে ঘুমও আসছে বেশ। আজান পড়বে একটু পর। মাগরিবের নামাজের পর মহিমা বেগম ও মাশরিফ বিদায় নিয়ে মির্জাপুরের উদ্দেশ্যে রওনা হয়। বিদায় বেলায় নাজমা বেগম ও মহিমা বেগমের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল। মাশরিফ ড্রাইভ করতে করতে মাকে একবার দেখলো। মহিমা বেগম কেমন উদাস দৃষ্টিতে বাহিরে দেখছে। মাশরিফ জিজ্ঞাসা করে, কি হচ্ছে মা? তোমার কি আরো থাকতে ইচ্ছে হচ্ছিল? কিন্তু কাল তোমার ক্লাস আছে, তাই চলে আসলাম। তাছাড়া আমি আগামীকাল আর্মি কোয়ার্টারে চলে যাব। কতদিন ছুটি কাটালাম। মহিমা বেগম মাশরিফের কথার কোনো প্রত্যুত্তর করলেন না। তিনি এখনো অন্যমনা হয়ে আছেন। মায়ের থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে এবার মায়ের বাহুতে হাত দিয়ে আলতো ডেকে বলে, মা কোথায় হারালে? মহিমা বেগম ঘন নিঃশ্বাস ফেলে বলেন, আমার দোষেই এসব হয়েছে। শুরুটা তো আমাকে দিয়েই। অবশ্য যার নিয়তিতে যা আছে তা হবেই। তাও কেন জানি মনে হচ্ছে আমি ভালো থাকার জন্য বাড়ি ছেড়েছিলাম বলেই আজ আমার বোনের জীবনের এই দশা। আমাদের বংশ মর্যাদা অনুযায়ী নাজমার বিয়ে আরও বড় ঘরে হতে পারত, কিন্তু বাড়ির এক মেয়ে পালিয়ে গেলে সেই সময়েও এখনও সমাজে সেই পরিবারের বংশ মর্যাদাটা আর অক্ষুণ্ণ থাকে না। আমার বোনটার জীবনে যা ঘটল, স্বামী, ছেলে ও মেয়ের জামাই কেউই জীবিত নেই। জন্ম মৃত্যু এসব নিয়তি, কিন্তু তাও আমার খারাপ লাগছে।
মাসিফ মায়ের হাত ধরে অতঃপর আশ্বাস দিয়ে বলে, বিজ্ঞানের সবটা না পারলে কিঞ্চিত আমি ঠিক করতে পারি। আমি করবো ইনশাল্লাহ। তুমি শুধু আমার পাশে থাকবে, তাহলেই হলো। কি করবি? মায়ের প্রশ্নাত্মক বলিতে নজর লুকালো মাশরিফ, কিন্তু মহিমা বেগমের দৃষ্টি অনড়। তার অবিচল দৃষ্টিতে মাশরিফ ফাঁকা ঢোক গিলে বলল, তুমি কিছু বলার আছে? হ্যাঁ বল। আসলে আমি কি? মহিমা বেগমের কণ্ঠে আগ্রহের আভাস। মাশরিফ কিছুটা সময় নিয়ে গাড়ি জায়গায় থামালো। সেখানে আগে থেকে এই 2-1টা বাস ও ট্রাক থামিয়ে রাখা আছে। হঠাৎ গাড়ি থামানোতে মহিমা বেগম ভ্রুকুটি করে প্রশ্ন করেন, গাড়ি থামালি কেন? মাশরিফ লম্বা শ্বাস নিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মায়ের দিকে তাকিয়ে মায়ের হাত ধরে বলে, তোমাকে বলেছিলাম মনে আছে, আমি একটা মেয়েকে ভালোবাসি। হ্যাঁ আছে। কেন, কি হয়েছে এখন? মাশরিফ এবার মায়ের চোখের দিকে তাকায়। মায়ের দৃষ্টির তীক্ষ্ণতা তাকে নজর ফেরাতে বাধ্য করলো। মাশরিফ দৃষ্টি নামিয়ে বলল, সে মেয়েটা তিতির। তুমি কিছু বলার আগে আমি বলে রাখি, আমি সব জেনে শুনে ওকে ভালোবেসেছে। ও যত সময় নেই তাতে আমার কোনো প্রবলেম নেই। আমি ওর জন্য অপেক্ষা করতে প্রস্তুত। এক শ্বাসে পুরোটা বলে তবেই থামল সে। মহিমা বেগম স্তম্ভিত দৃষ্টিতে ছেলের দিকে চেয়ে আছেন। তিনি বিশ্বাস করতে পারছেন না এসব। তিনি বললেন, মহিমা বেগম বেশ অবাক হয়ে বললেন, তোকে কে বলেছে আমি বাধা দিব? আমি তো মনে মনে চাইছিলাম নাজমার কাছে বিয়ের প্রস্তাব দিব, যাতে ওর চিন্তা কমে। কিন্তু তোর যে পছন্দ আছে সেটা জানতাম বলে কিছু বলিনি। তোর পছন্দ যে তিতির তা তো জানতাম না। আমার কোনো সমস্যা নাই এতে। আমার তো গর্ব হচ্ছে তোর উপর। তুই গতানুগতিক ধারাতে বয়ে যাসনি। মাশরিফ হা করে মায়ের দিকে তাকিয়েছে দেখে মহিমা বেগম হাসলেন। অতঃপর ছেলের মাথায় আলতো মারার ভান করে বললেন, আরে আমার পাগল ছেলে, আমি কখনোই তোকে বাধা দিতাম না, কারণ আমি জানি আমার ছেলে যথেষ্ট বুঝদার। তার পছন্দ যে খারাপ হবে এটা তো আমি কল্পনাও করতে পারি না। তাই তো দ্বিধাতে পড়ে গিয়েছিলাম। আমি চাইছিলাম আমার বোনের কষ্ট ও চিন্তা কিছুটা হলেও কমাতে, কিন্তু এদিকে তোর পছন্দ, তার জন্য তোকে বলতেও দ্বিধা করেছিলাম। কারণ আমি চাই না আমার নিজের ছেলের কাছে একজন খারাপ মা হিসেবে সারাটা জীবন থাকতে। আমি নিজের ক্ষেত্রে যা মানতে পারিনি সেটা তোর ক্ষেত্রে কিভাবে মানব? কিন্তু এখন জেনে খুব শান্তি লাগছে যে তোর পছন্দ আমার পছন্দ মিলে গেছে। এটা যে কতটা স্বস্তির সেটা এক মা বোঝে। মাসি ফুস করে এর সকল অস্বস্তির নিঃশ্বাসগুলো ছেড়ে ফেলল। অতঃপর হাসজ্জ্বল কণ্ঠে বলল, একটা চিন্তা করলো, তবে এখন শুধু তিতির রাজি হওয়া বাকি। কেন তিতির রাজি না? মাসি ফেসেই মাথা দুলায়। মহিমা বেগম বললেন, হয়ে যাবে, চিন্তা করিস না। তাছাড়া আমি তো আছি তোর পক্ষে। মেয়েটা মেবি স্পেস চাইছে। হ্যাঁ, আমি ওকে কথা দিয়েছি, ও না ডাকলে ওর সামনে যাব না। তবে তোমাকে নিয়ে যাওয়াতেই সামনে পড়তে হয়েছে। কিন্তু আমি ওর সাথে যেচে কথা বলতে চাইনি। আত্মীয়তার সুবাদে সামনে দেখা তো হবেই। মহিমা বেগম ছেলের মাথায় হাত রেখে বললেন, তোকে কিন্তু ওর সিচুয়েশনটাও বুঝতে হবে। মেয়েটা 8-10টা মেয়ের মতো নর্মাল সিচুয়েশনে নেই। সময় নিক। আমারও এখনই পুত্রবধূ আনার তাড়া নেই। এই বলে মহিমা বেগম হাসলেন। মাশরিফও হেসে গাড়ি স্টার্ট করলো। কয়েকদিন পর ইনায়ারা তিতিরকে ডেকে পাঠালো। হঠাৎ সিনিয়রদের থেকে ডাক পেয়ে এর কারণ সে ধরতে পারল না। সে তো এমন কিছু করেনি যে আবার ডাকবে। এসব ভাবতে ভাবতে নানা রকম জল্পনা কল্পনার মধ্যেই তিতির ইনায়াদের সামনে গিয়ে সালাম দিল। ইনায়া তিতিরকে দেখে মিষ্টি হেসে সালামের প্রত্যুত্তর করলো। অতঃপর বলল, কেমন আছে তিতির? আমি ডেকেছি বলে ভয় পেয়েছিলে? তিতির দারুণ অস্বস্তিতে পড়ে গেল। হাসার চেষ্টা করে বলল, না আপু, এমনিতেই। আপনি বলুন না। তবে শোনো, যে কারণে ডেকেছি। আমার পরিচিত এক আপু আছেন যার শাশুড়ির ট্রিটমেন্টের জন্য হসপিটালে প্রায় আসেন। সেখান থেকে পরিচয় আর কি। এটুকু বলে ইনায়া থামলো। তিতির বুঝে পেল না এসব তাকে বলার কারণ কি। সে বিভ্রান্ত দৃষ্টিতে চেয়ে রইল। ইনায়া আবারও বলতে শুরু করে, আপুর বাচ্চাটা ক্লাস 6-এ পড়ে। বাচ্চাটা দৌড়াদৌড়ি করে টিউশন করতে করতে সিক হয়ে যাচ্ছে। তাছাড়া বাচ্চাটার ব্রেন বোঝই তো, অনেকবার করে একই পড়া পড়তে হয়, যা ধৈর্যের ব্যাপার। আপু তাই তার মেয়ের জন্য বাসায় এসে ধৈর্য সহকারে পড়াবে এমন টিউটর খুঁজছেন। 2 মাসে 2টা টিচার বদলিয়েছে। ওনারা বাচ্চাটাকে ভালো করে ট্রিট করতে পারছে না। আসলে বাচ্চাটা পড়া ক্যাচ করতে পারছে না। এখন টিউটর লাগবে বাচ্চাটার জন্য। তুমি কি পড়াতে পারবে? আগেই বলে রাখি,
যে দিনে কমপক্ষে হলেও 2-2.5 ঘন্টা পড়াতে হবে। বেতন নিয়ে চিন্তার কিছু নাই, 6 এর সব সাবজেক্ট পড়াতে হবে, তাই বেতনটা ভালোই দিবে। এই ধরো 6-7, এর বেশি দিতে পারবে না। প্রতিদিন পড়াতে হবে না, সপ্তাহে 4 দিন মাস্ট। পারবে? তিতির অবাক হলো। এখনই টিউশনির খোঁজ কেউ তাকে যেচে দিতে আসবে তা সে ভাবতেও পারেনি। তিতিরকে চুপ থাকতে দেখে ইনা আবারও বলল, বাচ্চাটাকে যেহেতু অনেকটা সময় পড়াতে হবে, তাহলে বাচ্চাটাকে কোনো কিছু পড়তে দিয়ে তুমি নিজেও নিজের পড়া পড়তে পারবে। তুমি একে পড়া বুঝিয়ে দিয়ে পড়তে বলবে, তারপর তুমিও পড়লে। তিতির কিছু ভেবে বলল, সমস্যা নেই আপু, আমি পারবো। ওনাদের বাড়ি কি বেশি দূরে? ইনা ঠোঁটে হাসি ফুটে সে বলে, না, রিক্সাতে গেলে 15-20 মিনিট, আর হেঁটে গেলে জানি না। আমি তবে আপুকে বলে দিই, তুমি না হয় সামনের মাস থেকে পড়ানো শুরু করো। কয়েকটা দিনই বাকি আছে এই মাসের। কাল বিকেলে না হয় তোমাকে নিয়ে বাড়িটা চিনিয়ে দিয়ে আসবো। তিতির কৃতজ্ঞতার স্বরে বলল, ধন্যবাদ আপু, আপনারা আমায় এত সাহায্য করছেন তা আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করতে পারবো না। আমি টিউশনি খুঁজছিলাম আর আপনি খোঁজ পাইয়ে দিলেন। অনেক অনেক ধন্যবাদ আপু। আরে ধন্যবাদ দিতে হবে না, সিনিয়র জুনিয়র বন্ডিং দেয় এমন। যাও এখন ক্লাসে যাও, আমার একটু কাজ আছে। ইনা হালকা হেসে চলে যায়। তিথি সেখানে কিছুটা সময় দাঁড়িয়ে রৌদ্রদীপ্ত নীল আকাশের দিকে তাকায়। মাথা থেকে যেন একটা চিন্তা নেমে গেল। এখন আরেকটা টিউশনি জোগাড় করতে পারলে আর চিন্তা থাকবে না। এদিকে ইনায়া রাফির কাছে গেল, রুষ্ট স্বরে বলল, তুমি যা করছো তাকে ঠিক করছো? আমাকে বললে একটা টিউশনি খুঁজতে, খুঁজলাম, কিন্তু তোমরা কেন তিতিরের সাথে কথা বলো না? ওর কি দোষ? রাফি ইনায়ার দিকে একবার তাকে আবারও নজর ফিরিয়ে নিয়ে গম্ভীর স্বরে বলল, ইচ্ছে হয় না বলি না। আমাদের আগে দেখেছো জুনিয়র মেয়েদের সাথে বেশি কথা বলতে? 2-1 বাদে দরকার ছাড়া কথা বলি না। আর তিতিরের সাথে বলতাম আমার ফ্রেন্ডের জন্য, তাও জানো। তবে ইনায়া এবার মোলায়েম কণ্ঠে বলল, তোমরা হুট করে ওকে ইগনোর করে চলাটাতেও তো অন্য কিছু ভাবতে পারে, তাই না? ভাবুক, কারো ভাবনার উপর আমাদের নিয়ন্ত্রণ নাই। তাছাড়া আর কয়েকটা দিন পর ময়মনসিংহ ছেড়ে চলে যাব নিজ শহরে। তখন এখানে আসা পড়বে কিনা জানি না, তাই অত লাগাম বাড়ানোর কি দরকার? রাফির চলে যাওয়ার কথা শুনে ইনায়ার মন খারাপ হয়ে গেল। সে জানে যে ওরা চলে যাবে, কিন্তু মন মানতে চায় না। ইনায়া করুণ স্বরে বলে, আমাকে ভালোবাসা যায় না, তুমি বন্ধুত্বের হাত বাড়ালে আমি গ্রহণ করলাম। এখন আমি ভালোবাসার হাত বাড়ালে কি তুমি গ্রহণ করবে? রাফির দৃষ্টি নিশ্চল। সে কিছুটা সময় ইনার দিকে তাকিয়ে চুপ করেই চলে গেল। ইনায়া সেই স্থানে দাঁড়িয়ে সম্মুখে প্রিয়র চলে যাওয়া দেখল। নেত্রকোণে জমে ওঠা জলবিন্দুকে প্রশ্রয় দিল না, বৃদ্ধাঙ্গুলি দ্বারা গতিরোধ করল। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে নিজেও স্থান ত্যাগ করল। সেনানিবাসে রুটিনের মধ্যেই দিনগুলো অতিবাহিত হচ্ছে মাশরিফ অভির। মাশরিফ আসার 2 দিন পর অভি এসেছে। এবার প্রায় অনেকটাই ছুটি কাটিয়েছে, তাই আবার পরবর্তী ছুটি বেশ দূরে। বিকালের সময়টা ঘুরতে বেরিয়েছে মাশরিফ, অভি ও আরও 2 জন মেজর। হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকানে বসলো ওরা। তাদের মধ্যে সাদ নামে একজন বলে ওঠে, আপনাকে বেশ অন্যমনস্ক লাগছে মেজর মাশরিফ। কথাটি শুনে মাশরিফ ক্ষীণ হাসলো, বলল, কই না তো, প্রকৃতি অনুভব করছিলাম। পাখির কলতানে মুগ্ধতাকে হয়তো আপনার কাছে আমার অমনোযোগ লাগছিল। তা বলতে পারেন, তবে আপনার লক্ষণে প্রেম ভাব সুস্পষ্ট। মাঝ দিয়ে অবি বলল, আপনি কিভাবে বুঝলেন মেজর সাদ? আপনিও কি প্রেম রোগে আক্রান্ত? মেজর সাদ হেসে উঠলেন, বললেন, সেসব পেঁচগোছে যাওয়ার ইচ্ছা নাই, সরাসরি বিয়ে করব। মা মেয়ে দেখেছেন, আমিও পছন্দ করেছি। সামনে বাড়ি গেলে বিয়ে। আপনারা কিন্তু আসবেন। যদি আমার হবু বউয়ের কোনো বন্টন থাকে তবে আপনাদের আলাপ করা যাবে। আরেকজন মেজর আদিব সহাস্যে বলে ওঠেন, আমার জন্য করা লাগবে না মেজর সাহেব, বিয়ে করে মিশনে গেছিলাম, ওনাদের জন্য দেখুন। মাশরিফ চায়ের কাপ হাতে নিল, তারপর হালকা হেসে বলল, আমার মন কারণ আমি দাখিল করা আছে, তাই আপনি অভির জন্য দেখুন। আরে বাহ, তাহলে দাওয়াত কবে পাচ্ছি? পাবেন যখন সময় হবে। কথাটা বলে চায়ের কাপে চুমুক দিয়ে ঠোঁট এলিয়ে হেসে গাছের নিম্ন ডালের আড়ালে হেলে পড়া সূর্যতার দিকে দৃষ্টি স্থির করে। দেখতে অনেকগুলো দিন পেরিয়ে গেছে অনেকগুলো মাস। ঋতুর পরিবর্তনে প্রকৃতিতে এখন শীতের শেষার্ধ। এই লম্বা সময় অনেক কিছুই বদলেছে, বেড়েছে ব্যস্ততা ও কমেছে সময় স্বল্পতা।
টিউশনি করিয়ে সবে বাড়ি ফিরল তিতির। ঘড়িতে এখন রাত 8:30। ক্লান্ত শরীরে সোফায় গা এলিয়ে দেওয়া মাত্রই নিদ্রা কন্যারা যেন অক্ষিপলবে ভর করে আসছে, যার দরুন চোখ খুলে রাখা দায় হয়ে পড়েছে, কিন্তু ঘুমানো যে যাবে না, পড়তে বসতে হবে। তখন হিয়া হায়াতকে নিয়ে সে তিতিরের পাশে বসে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুলে একবার দেখে নিয়ে আবারও বন্ধ করে নেয়। সে বলে, কিরে পড়তে বসিস না? তোর না সামনে পরীক্ষা? আমি পরীক্ষা দিব না। হিয়ার মুখ থেকে এহেন কথা শুনে চমকে নেত্র মেলে তাকায়, ভ্রুকুটি করে বলে, মানে হঠাৎ কি হলো? তোকে বলছিলাম না আমার এক ব্যাচ সিনিয়র কয়েকদিন যাবত আমার পিছে পড়েছে। হ্যাঁ, সে পিছে পড়েছে বলে কি তুই পরীক্ষা দিবি না? আজব তো, তোর পরীক্ষা তুই দিবি। হিয়া মুখ কালো করে হায়াতকে আরেকটু জড়িয়ে নিয়ে বলে, আমি আর ওইখানে পড়বই না। আমাকে দেখলেই ছুটে আসে, আমার ভালো লাগে না। তাকে এতবার বলেছি আমি ম্যারিড, এখন বিধবা ও বাচ্চা আছে, তাও বুঝতে চায় না। আজ তো বাড়ি অবধি চলে এসেছিল। তিতির তাচ্ছিল্য হাসে, অতঃপর বলে, জানি না কার মনে কি আছে। খবরের কাগজে কম তো খবর পড়িনি যে বিধবাদের প্রলোভন দেখিয়ে বিক্রি করে দেয়, আবার ধর্ষণ করে। কিন্তু বিয়ে, ওসব চোখের ধুলো। বিধবাদের তো কোনো বিপত্তি পুরুষও বিয়ে করতে চায় না, সেখানে ওরা অবিবাহিত হয়ে এদের ফাঁদে পা না দেওয়াই ভালো। আমরা যদি আবেগে ভেসে গিয়ে তাদের প্রস্তাবে রাজি হই, তবে দেখবি বিয়ের সময় এলে বলবে আমার বাড়ির লোক মানছে না, প্লিজ আমায় মাফ করে দিও, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। একজন বিধবাকে বাড়ির লোক কোনোভাবেই মানছে না। আমি অনেক চেষ্টা করছি, আমি পারবো না সবার মনে কষ্ট দিয়ে তোমায় বিয়ে করতে। খুব সুন্দর না অজুহাতগুলো? একদম করুণ, দুঃখে ভরা অজুহাত। আমার কথা হলো, যখন প্রেম করেছিল তখন তো জানতো মেয়েটা বিধবা, তাহলে তখন বাড়ির লোকের থেকে অনুমতি কেন নেয়নি? তখন যেহেতু বাড়ির লোকের অনুমতি নেয়নি, তাদেরকে জিজ্ঞেস করেনি, তাহলে বিয়ে করার সময় তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার কোনো অর্থই তো আমি পাই না। আসলে সবটাই টাইম পাস। এরকম যদি একটা অবিবাহিত মেয়ের সাথে করতো, তবে সে আপ্রাণ চেষ্টা করতো, নয়তো পালিয়ে যেত। তাই এদের মন ভোলানো কথা পাত্তা না দিয়ে নিজের জীবনের গতিরোধ করাটা একদমই বোকামি হবে। হিয়া হতাশ নিঃশ্বাস ফেলে শুধায়, কি করবো এখন? আমার ক্লাসমেটরাও আমাকে কেমন করে যেন দেখে। আচ্ছা শোন না, কাল আবার যখন ছেলেটা তোকে বিরক্ত করতে আসবে না, তখন তুই ছেলেটার সাথে কথা বলবি। তাকে বলবি সে যেন তার মাকে নিয়ে আসে। তার মায়ের সামনে কথা বলবি যে সে তোকে ভালোবাসে। যদি সে বলতে পারে বা তার মাকে নিয়ে আসে, তাহলে তুই ব্যাপারটা ভেবে দেখতে পারিস। যদি তোর মন সায় দেয় তবেই, আর যদি তোর মন সায় না দেয়, তাহলে ছেলেটাকে সরাসরি বলে দিবি। হ্যাঁ, তাই করব। তবে কালকে না, রবিবারে বলবো। এমনিতেই ছেলেটাকে দেখে অত সুবিধার মনে হয় না। রবিবারে একদম সরাসরি বলবো, তখন দেখব। হিয়ার এরকম উত্তেজনাপূর্ণ কথায় তিতির হেসে ফেলে, হাত বাড়িয়ে হায়াতকে কোলে নেয়। মা ও ফুপির কথা এতক্ষণ সে একদম শান্ত বাচ্চার মতো শুনেছে, কোনো রাগ ঢাক ছিল না। আমার হায়াত আম্মুটা কত শান্ত, তাও ওর মা শুধু শুধু ওর নামে মিথ্যাচার করে, তাই না মা? কথার তালে তালে হায়াতও মুখ দিয়ে বিভিন্ন রকম আধো আনন্দধ্বনি করছে। কিছুটা সময় ফুপি ভাতিজির এই কাণ্ড চলতে থাকে। তিতির হিয়াকে একটু অনুরোধে স্বরে বলে, একটু ব্ল্যাক কফি বানিয়ে দিবি প্লিজ, কড়া করে, আমার পড়তে বসতে হবে, বারবার ঘুম পাচ্ছে। হিয়া চোখ পাকিয়ে বলে, এই ব্ল্যাক কফি কৌটা তোকে আমি কিনতেই মানা করেছিলাম। প্রতিটা দিন তুই এই ব্ল্যাক কফি খাস। খুব শখ করে টেস্ট করার জন্য ব্ল্যাক কফি কিনেছিলি। আরে এটা বেশি খাওয়া ঠিক না, আর তুই সকালে খেয়ে যাস, আবার বাসায় এসে খাস। এবার কৌটাটা শেষ হোক শুধু। যদি ভুলেও তুই এই কফি জাতীয় কিছু বাসায় আনছিস তো দেখিস, চা খাবি তাও ভালো। তিতির করুণ স্বরে বলে, এমন করিস কেন? জানিসই তো ঘুমের যন্ত্রণায় পড়তে পারি না আমি, খুব টায়ার্ড লাগে সারাদিনের এত ক্লান্তিতে। তিতিরের করুণ কণ্ঠস্বরে হিয়া বাঁকা দৃষ্টিতে চেয়ে বলে, যাচ্ছি, হায়াতকে রাখ। এই বলে হিয়া ব্ল্যাক কফি বানাতে যায়। মহিমা বেগম তার মেয়ে রীতিকা, মেয়ের জামাই সায়ান ও নাতি রিয়ান ছুটির দিনে আসাতে সবাইকে নিয়ে টাঙ্গাইলের বাড়িতে গিয়েছেন। সায়ানের আবদার শাশুড়ির হাতে কাচ্চি বিরিয়ানি খাবে। মেয়ের জামাইয়ের সাথে সাথে নাতিও আবদার করে বসে, তাই তো তিনি কাচ্চি বানাতে লেগে পড়েছেন। রীতিকা মাকে সাহায্য করতে বার কয়েক রান্নাঘরে গেছে। এরই মধ্যে কাশফা 2 দফা এই বাড়িতে এসে ঘুরে গেছে। এসেই রীতিকার সাথে কী সব গুজুর গুজুর ফুসুর ফুসুর করে তা মহিমা বেগম লক্ষ্য করলেও ঠিকঠাক বুঝতে পারছেন না। তবে আন্দাজ করতে পারছেন আলাপ আলোচনার মুখ্য বিষয় মাশরিফকে নিয়ে। মাসির 1.5 মাস আগে একবার এসে 2 দিন থেকে গেছে, কি একটা কাজে মির্জাপুরে এসেছিল, তাই মায়ের সাথে 2 দিন কোয়ার্টারে থেকে গেছে। রীতিকা কাশফার সাথে এত কি কথা বলে জানতে তিনি রীতিকাকে ডাক দেন। রীতিকা মায়ের ডাকে রান্নাঘরে আসলে মহিমা বেগম জিজ্ঞাসা করেন,
কি হয়েছে রে? কাশফা বারবার এখানে কেন আসছে? এসেই তোর সাথে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে? কিছুই তো বুঝতে পারছি না। মায়ের কথায় ঋতিকা ভড়কে গেল, আমতা আমতা করে বলল, কই কিছু না তো। কিছু না হলে বারবার যায় আসে কেন? এমনিতেই অনেকদিন পর বাড়িতে এসেছে তো, তাই দেখতে এসেছে, একটু কথা বলতে এসেছে। ও আচ্ছা। মায়ের প্রত্যুত্তরে ঋতিকা যেন হাঁফ ছেড়ে বাঁচে। রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়া ধরলেই মহিমা বেগম আবারও ডাক দিয়ে বলেন, সালাদ বানা রীতি, আজকে কিন্তু বাসায় আমার বোন আর বোনের পরিবারও আসবে, তোকে মনে হয় বলা হয়নি। মায়ের কথায় ঋতিকা ভ্রু কুঁচকে তাকায়, অতঃপর জিজ্ঞাসা করে, ওই যে তোমার এতদিন পর ফিরে পাওয়া চাচাতো বোন? হ্যাঁ, নাজমা ও নাজমার মেয়ে, বউ, নাতনি সহ আসতে বলেছি। শুক্রবার তো আজ, নাজমার মেয়ের ক্লাস নাই। মহিমা বেগমের কণ্ঠে স্পষ্ট উচ্ছ্বাসতা প্রকাশ পাচ্ছে। ঋতিকার ভাবলেশীন জবাব, এতদিন পর তুমি তোমার চাচাতো বোনকে কিভাবে খুঁজে পেলে তাই তো বুঝতে পারলাম না। এতদিন পর খুঁজে পেলে, এর আগে কেন পেলে না? মেয়ের এই প্রশ্নের মহিমা বেগম কোনো জবাব দিলেন না। তিনি মেয়েকে জানাননি যে তিনি তার চাচাতো বোনকে মাশরিফের মাধ্যমে খুঁজে পেয়েছেন। এমনকি এখন অবধি তিতিরের ব্যাপারেও ঋতিকাকে অবগত করেননি। আজ যেহেতু সবাই একসাথে হবে, তাই রাতের বেলা ঋতিকাকে ও সায়ানকে জানানোর ইচ্ছা প্রকাশ করেন। ঋতিকা মায়ের থেকে কোনো জবাব না পেয়ে শসা, পেঁয়াজ, টমেটো কাটতে শুরু করে। নাজমা বেগম ফজর ওয়াক্ত থেকে তিতির ও হেয়াকে তাড়া দিয়ে রেখেছিলেন। প্রথমবার বোনের বাড়িতে যাবেন বলে কথা। আগের দিন থেকে কি কি নিবেন তারও লিস্ট করে রেখেছিলেন। এদিকে তিতির সাপ্তাহিক ছুটির দিন পেয়ে একটু আলসেমি করছিল। আবার পড়াতেও যেতে হবে, তাই স্টুডেন্টকে ফোন করে সকাল সকাল পড়াতে যাবে বলার পর স্টুডেন্ট পড়িয়ে 10:30টার মধ্যে বাড়িতে এসে পড়েছিল। এরপর রওনা করেছে। এখন বাসে ওরা। তিতির জানলা দিয়ে বাহিরে অন্যমনা হয়ে চেয়ে আছে। মাশরিফ সত্যি তার কথা রেখেছে। একবারও কোনো ফোন চিঠি দেয়নি, সেই সাথে কোনো খোঁজও নেই। সিনিয়রদের মধ্যে অর্ক ও রাফি চলে গেছে নিজ নিজ শহরে। শুভ 1 বছর আছে তার প্রেয়সী রিনির জন্য, কিন্তু তার সাথে তিতিরের দেখাই হয় না। কালে ভদ্রে কোনো সময় যদি হসপিটালের করিডোরে দেখাও হয়, তাহলেও আগের মতো আন্তরিকতা দেখা যায় না। হালকা হাসি বিনিময়ে পাশ কাটানো, কেমন যেন যান্ত্রিক সব। তিতিরের ভাবতেও কষ্ট হয় যে একটা মানুষের উপর তার এতগুলো সম্পর্ক নির্ভর করে। ফুস করে হতাশ নিঃশ্বাসগুলো ছেড়ে আবারও ছুটে চলা গাছপালা ভবন দেখতে লেগে পড়ে। তার অবচেতন মন বারবার মাশরিফের কথাই ভাবছে। মাশরিফদের বাড়িতে যাচ্ছে, সেখানে মাশরিফের সাথে দেখা হলে কি হবে না হবে এসব। নিজের ভাবনার উপর যেন তার নিজেরই নিয়ন্ত্রণ নাই। আবারও 2বার মাথা ঝাঁকিয়ে এসব অবান্তর ভাবনা চিন্তাগুলো ঝেড়ে ফেলতে চাইল, কিন্তু একটা চিন্তা মস্তিষ্কে প্রবেশ করলে সেটার শেষ না দেখা অবধি যেন নিস্তার নেই। তিতির নিজের উপর খুব বিরক্ত। একই ভাবনা বারবার তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। ভাবনার লাগাম টানতে এবার সে হিয়ার কোল থেকে হায়াতকে কোলে নিয়ে বলে, তুই অনেকক্ষণ ওকে নিয়েছিস, হাত ব্যথা করছে হয়তো, এবার দে আমাকে, আমি নেই। হিয়াও আর কথা বাড়ায় না, চুপচাপ সিটে গায়ে এলিয়ে দেয়। বাসের কন্ট্রাক্টরের ভাষ্য মতে ওরা প্রায় পৌঁছে গেছে। বাস স্ট্যান্ড থেকে তিতিরদের বাড়িতে আনতে মহিমা বেগম করিম চাচাকে পাঠিয়েছেন। করিম চাচার কাছে তিতিরের মায়ের নাম্বারটাও তিনি দিয়ে দিয়েছেন, যাতে দরকার পড়লে বা চিনতে না পারলে যেন ফোন করতে পারে। করিম চাচা বাস স্টপে যাওয়ার আধা ঘন্টা পর নাজমা বেগম ও তিতিরদের নিয়ে বাড়িতে ফিরেন। মহিমা বেগম বোনকে দেখে আবেগে জড়িয়ে ধরেন। তিনি জিজ্ঞাসা করেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।